স্ক্রিন দেখতে পাচ্ছ তো না স্ক্রিন? আমি দেখো তোমাদের জি স্যার দেখছি। স্যার দেখা যাইতেছে। তোমার স্ক্যাপটনস প্রপোর্শন কোএফিসিয়েন্টস এ এন্ড বি। হ্যাঁ, এটা আমি শেষ করেছি আজকে সকালে। সকাল তো না 4টার সময় ক্লাস ছিল সেকশন এ এর সাথে। তো ওদেরকে শেষ করে আমি দেখো আমি কোথায় শেষ করলাম। দেখো এই 3টা প্রবলেম এগুলো তোমাদের সব দেখো তোমার সেকশন বি এবং সি যারা আছে তারা খেয়াল করো। হ্যাঁ, এখানে আমি 3টা টিপিক্যাল প্রবলেম অন এ বি এখানে 3টা প্রবলেম। তারপরে আমি এটা সলভ করা আছে এখানে দেখবা। হ্যাঁ, আমার হাতে লেখা সলভ করা আছে। তারপরে আমি 4টা প্রবলেম 1 2 3 4 এগুলো। হ্যাঁ, আর এই 5 6 7 এগুলো আমি তোমার ডিসকাস করেছি। এগুলো তোমার মোটরসাইকেল একে করতে হবে। আর 1 2 3 4 1 2 3 4 করতে হবে তোমার অ্যানালাইটিক্যালি। হ্যাঁ, আমি তোমার প্রশ্নে লেখা থাকবে। খেয়াল করছো? দেখো ক্যালকুলেট অ্যানালাইটিক্যালি। ক্যালকুলেট, খেয়াল করছো? দেখো এখানে কিন্তু লেখা আছে ক্যালকুলেট অ্যানালাইটিক্যালি। হ্যাঁ, তার মানে এটা জাস্ট ইকুয়েশন দিয়ে করবা। ছোট 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 হ্যাঁ প্রবলেম। মানে মোটরসাইকেলের মোটর এনভেলপের যে ইকুয়েশন, হ্যাঁ, সিগমা 1 সমান সিগমা 3 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5 u by 2 ফর এনসি ক্লে। আর 5 সিগমা 3 প্রাইম সমান সিগমা 1 প্রাইম tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5 প্রাইম বাই 2 ফর এনসি ক্লে। এনসি ক্লের জন্য সিইউ এবং সি প্রাইম 0 হয়, যার জন্য আমার যে প্লাস যে পার্টটা আছে সেটা দরকার নাই। হ্যাঁ, যেহেতু সিইউ এবং সি প্রাইম 0। এখানে আমি 4টা প্রবলেম দেখো এটা পরপর। এখানে 4টা প্রবলেম। আর এই 5 6 7 এগুলি তোমরা প্লেন গ্রাফ পেপারে করবে। হ্যাঁ, প্রশ্নে লেখাই আছে কেন মোটরসাইকেল ড্র করবা ইন টার্মস অফ টোটাল স্ট্রেসেস অর ইফেক্টিভ স্ট্রেসেস যেটা বলা হয়, এবং অ্যাকর্ডিংলি তুমি সিইউ 5 বের করবা এবং সি প্রাইম 5 প্রাইম বের করবা। প্রশ্নে কিন্তু দেখবা পরীক্ষার সময়। হ্যাঁ, তোমাকে চাচ্ছি ইফেক্টিভ স্ট্রেস থাকলে একে তোমাকে সি প্রাইম 5 প্রাইম বের করার জন্য তুমি আননেসেসারি কিন্তু সিগমা 1 সিগমা 3 প্রাইম আঁকতে যেও না। প্রশ্নে ভালো মতো খেয়াল করবা। আর এখানে যে 1 2 3 4 দেখো 1 2 3 4 তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো না সবাই? জি। হ্যাঁ, এই 4টা প্রবলেম আমি কিন্তু সলভ করে দিছি। ঠিক আছে? এখন আমি শুরু করব তোমার এখান থেকে আরকি। এখন আমি 3 সেকশনে কিন্তু আমি ওই স্লাইড নাম্বার 26 থেকে শেষ করেছি আরকি। এখন আমার 3টা টপিক বাকি বেসিক্যালি। একটা হচ্ছে তোমার আনরেন শিয়ার স্ট্রেংথ এর সাথে সিগমা ভি প্রাইমের কোরিলেশন, আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট আর ভ্যান শিয়ার টেস্ট। এই 3টা টপিক আমি তোমাদের খুব বেসিক জিনিসগুলো একটু ডিসকাস করব। হ্যাঁ? তো প্রথম দেখো যে আনরেন শিয়ার স্ট্রেংথ আমরা কোথা থেকে বের করি? আমরা বেসিক্যালি বের করি ইউট্রাশিয়াল কম্প্রেশন টেস্ট থেকে, এবং পরবর্তীতে আমি দেখাবো আমরা আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট থেকেও বের করি। এবং তোমরা তোমাদের লেভেল নেক্সট টার্মে তোমরা হয়তো এই আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট তোমার ল্যাবরেটরিতে করবা। হ্যাঁ? এবং সেখান থেকে আমরা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ বের করি। এবং সেটার অর্ধেক হচ্ছে আনরেন শিয়ার স্ট্রেংথ। হ্যাঁ? সেটা আমি তোমাদের দেখাবো। হ্যাঁ? তো কাজেই এসইউ যেটা আনরেন শিয়ার স্ট্রেংথ, সেটা তোমার 2টা টেস্ট থেকে আমরা বের করতে পারি। একটা হচ্ছে তোমার আনকনসোলিডেটেড আনরেন ট্রায়াক্সিয়াল কম্প্রেশন টেস্ট, আর আরেকটা হচ্ছে তোমার আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। এই 2টা টেস্ট থেকে আমরা এসইউ বের করতে পারি। যদি ইউ ট্রায়াক্সিয়াল কম্প্রেশন টেস্ট করো, তাহলে আমি কি বলেছিলাম? হাফ অফ দ্য Davidic stress at failure is the unreal shear strength, অথবা half of the principal stress difference at failure। আর তুমি যদি আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করো, সেটা আমি তোমাদের পরে দেখাবো। সেখানে হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টের নাম হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। সেখান থেকে আমরা বের করবো আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। সেটার অর্ধেক হচ্ছে তোমার এসইউ আনরেল শিয়ার স্ট্রেংথ। এখন দেখো এগুলো তো আমরা ল্যাব টেস্ট থেকে তো বের করতেই পারি, তাই না? তাহলে তোমাকে স্যাম্পলিং করতে হবে ফিল্ডে, তারপর স্যাম্পল তোমাকে ল্যাবে নিয়ে আসতে হবে, তোমাকে ইউট্রাক্সিয়াল কম্প্রেশন টেস্ট করতে হবে, অথবা আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করতে হবে। সেখান থেকে তুমি এসইউ বের করবা। হ্যাঁ, কিন্তু আমি যদি তোমার যে ডেপথ থেকে তুমি স্যাম্পল আনছো সেই ডেপথে তুমি যদি ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশারটা জানো, তাহলে তোমার দেয়ার নাম্বার অফ কোরিলেশনস। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার এম্পিরিক্যাল কোরিলেশনস। সেগুলো তোমার কার সাথে কার কোরিলেশন দেখছো? যে এসইউ বাই সিগমা প্রাইম ভি, তার সাথে কার কোরিলেশন দেখছো? পিআই আছে, তারপর কি আছে?
লিকুইডিটি ইনডেক্স আছে। তারপর আর কি আছে তোমার দেখো? আর আছে তোমার হলো আরেকটা আছে তোমার হলো লিকুইড লিমিট। এখানে ৩ টা স্ক্যামটনের কোরিলেশন কার সাথে দেখো? SU বাই সিগমা প্রাইম ভি হচ্ছে তোমার 0.11 0.00737 পিআই। এর অর্থ কি? এর অর্থ যে তুমি SU প্রেডিক্ট করবা এই কোরিলেশন দিয়ে তুমি শুধু পিআই জানো আর যে ডেপথ থেকে তুমি স্যাম্পল আনছো সেই ডেপথে তুমি সিগমা প্রাইম ভি জানো। মনে করো তুমি একটা ঢাকা ক্লে, হ্যাঁ? আমি একটু খুব একটা খুব টিপিক্যাল একটা এক্সাম্পল তোমাদের যদি বলি আরকি। তুমি একটা ঢাকা ক্লে নিয়ে আসলা তোমার এখানে দিস ইজ দ্য এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, হ্যাঁ? এবং এখানেই তোমার মনে করো ওয়াটার টেবল। এখানেই তোমার কি? এখানেই তোমার ওয়াটার টেবল। এখানেই তোমার ওয়াটার টেবল। তুমি এখান থেকে মনে করো তুমি এখান থেকে তুমি ধরো তুমি এখান থেকে কত ডেপথ থেকে স্যাম্পল আনছো? ধরো এই ডেপথটা মনে করো তোমার তুমি ভালো মতো বুঝো দেখো। কোন ডেপথ থেকে স্যাম্পল আনছো? মনে করো এটা 3 মিটার। এটা কত বলতেছে এটা? ৩ মিটার থেকে স্যাম্পল আমি একটা স্যাম্পল নিয়ে আসলাম ৩ মিটার ডেপথ থেকে। এনে ল্যাবরেটরিতে আমি কি টেস্ট করলাম? আমি কিন্তু ইউ আসলেও করলাম না। আমি কিন্তু কম্পিউশন টেস্টও করলাম না। আমি কি টেস্ট করলাম? এটার প্লাস্টিক ইনডেক্স বের করলাম। তার মানে কি টেস্ট করলাম? আমি এটা লিকুইড লিমিট বের করলাম। এটার আমি প্লাস্টিক লিমিট বের করলাম। তাহলে এই ডিফারেন্সটা কি? পিআই, তাই তো? এই যে ডিফারেন্স হচ্ছে তোমার পিআই। এখন তুমি যে ডেপথে স্যাম্পল আনছো, তুমি যদি এখানে যদি গামা স্যাচুরেটেড জানো, ধরো এখানকার গামা স্যাচুরেটেড হচ্ছে তোমার কত? ধরো 20 কিলোনিউটন পার মিটার কিউব। তাহলে এই ডেপথে এর ভ্যালু কত বলো আমাকে? What is the value of sigma prime v at this depth? আমি যে 3 মিটার ডেপথ থেকে স্যাম্পল নিয়ে আসছি, তাহলে এই ডেপথে সিগমা প্রাইম ভি এর ভ্যালু কত? বলো? 3 ইনটু কত? 3 ইনটু 20. 20 মাইনাস ইফেক্টিভ কিন্তু 20 মাইনাস কত বলো? এগুলো তোমরা শিখো না? 9.8 তাই তো? এটা হচ্ছে তোমার এখানকার সিগমা প্রাইম ভি। এটা কার ভ্যালু এটা? এটা কার ভ্যালু? সিগমা প্রাইম ভি কোন ডেপথে? কোন ডেপথে? 3 meter depth. 3 মিটার ডেপথে। ওয়াটার টেবিল কোথায় আছে? ওয়াটার টেবিল কোথায় আছে? গ্রাউন্ড সারফেসে। যার জন্য পুরোটাই কি স্যাচুরেটেড? পুরোটাই স্যাচুরেটেড। আর যদি ওয়াটার টেবিল যদি নিচে থাকতো তাহলে আমি উপরে ধরতাম ময়েস্ট নিউট্রিয়েন্ট আর নিচে ধরতাম ওয়াটার টেবিল নিচে ধরতাম কি? ইফেক্টিভ নিউট্রিয়েন্ট, সাবমার্জ নিউট্রিয়েন্ট। কাজে আমার পুরোটাই কি? পুরোটাই স্যাচুরেটেড। কাজে 3 মিটার ডেপথ থেকে সিগমা প্রাইম ভি কত হবে? 3 ইনটু গামা স্যাট মাইনাস গামা ডব্লিউ। তো এই একটা ভ্যালু পেলাম। এই ভ্যালুটা কত হয় বলো? ধরো আমি 20 মাইনাস 9.81 ইনটু 3 এটা হচ্ছে তোমার অ্যারাউন্ড 30.57. 30.6, হ্যাঁ? এটা হচ্ছে অ্যারাউন্ড কত? 30.6 দেখো। তাহলে এখন আমি কি করতেছি? তাহলে আমি যদি এখন যদি সিগমা প্রাইম ভি জানি, আর আমি যে আসলে পিআই জানি, লিকুইড লিমিট মনে করো সে 46 আমি কিন্তু প্রবলেম করে ফেলতেছি কিন্তু, ঠিক আছে? প্লাস্টিক লিমিট মনে করো 21 তাহলে পিআই কত বলো? পিআই কত? ইনডেক্স কত? তুমি ইনডেক্স ভ্যালু বলতে পারছো না? প্লাস্টিক ইনডেক্স কত? লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট 25. 25। তাহলে এই এই যে আমি 3 মিটার স্যাম্পল আনলাম তাহলে এটা এসইউ কত হবে? এখানে কত বসাবা? 25, তাই তো? তাহলে কত হবে বলো দেখি? 0.11 প্লাস কত? 0.0037 এটাকে মনে রাখতে হবে ইনটু 25 সেটা কত হয়? 0.2025 ইনটু কত? ইনটু 30.6 তাই না? আর 30.6 SU আসে 6.2. 6.2 ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এসইউ বের করতে পারি। ঠিক আছে? এটা হলো এটা কার কোরিলেশন? স্ক্যামটনের। কাজে তুমি তাহলে কি তুমি কোনো টেস্ট করতেছো? কোনো স্ট্রেংথ টেস্ট করতেছো? তুমি কি ইউট্রাইশন করতেছো? আনকমন কনফারেন্স করতেছো? কিছুই করতেছো না। কি করতেছো? তুমি যে ডেপথ থেকে স্যাম্পল আছে ওই ডেপথ থেকে সিগমা প্রাইম ভি বের করতেছো। আর কি বের করতেছো? লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট। তাহলে এটা একটা এম্পিরিক্যাল কোরিলেশন এবং এটা মোটামুটি অনেক টেস্ট করে এটাকে ডেভেলপ করছে স্ক্যামটন। ইটস ভেরি, ভেরি ওয়েল নোন ইকুয়েশন স্ক্যামটন এবং এটা কার জন্য ভ্যালিড? দেখছো এটা কার জন্য ভ্যালিড? এটা কি ওসিক্লের জন্য নাকি এনসিক্লের জন্য? And cycles. এনসিক্লের জন্য। ঠিক আছে। তাহলে এটা একটা কোরিলেশন, হ্যাঁ? আর ব্যারাম এবং সাইমন্সের দেখো ২ টা কোরিলেশন আছে। একটা হলো পিআই দিয়ে, একটা কি দিয়ে? লিকুইডিটি ইনডেক্স। তো
লিকুইড ইন্ডেক্স জন্য আমার কি লাগে বলো দেখি? ন্যাচারাল ময়েশ্চার কনটেন্ট লাগে, প্লাস্টিক লিমিট লাগে, লিকুইড লিমিট লাগে আর পিএল লাগে। আমি মনে করো এটার ন্যাচারাল ময়েশ্চার কনটেন্ট আমি বলে দিলাম সে ধরো 35। কত বললাম? ন্যাচারাল ময়েশ্চার কনটেন্ট 35। তাহলে তুমি পিআই দিয়ে এটাও বের করতে পারবে না? 0.045 পিআই টু রুট পিআই। তাহলে এটা দিয়ে করলে কত হয় জি দেখো তো? স্যার পারবো। এটা দিয়ে করলে কত হয় দেখো? আরেকটা কোরিলেশন দেখো। তাহলে পিআই কত হইছে আমার? পিআই কত? 25। তার রুট অফ 25 মানে 5, তাই তো? ইনটু 0.045 ইনটু কত? 30.6, তার কাছাকাছি আসবে। এটা আসছে তোমার 6.9, ঠিক আছে? শেষটা। আর তুমি যদি এটা দিয়ে করো, লিকুইড ইন্ডেক্স দিয়ে যদি করো তাহলে কি করবা? তাহলে আগে আইএল বের করবা। আইএল এর ফর্মুলা কি? ন্যাচারাল ময়েশ্চার কনটেন্ট মাইনাস প্লাস্টিক লিমিট, লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। তোমাদের ক্লাস 6 এ প্রবলেম ছিল। খেয়াল আছে? তাহলে এই সোয়ালে লিকুইড ইন্ডেক্স হ্যাঁ, তাহলে এই সোয়ালে লিকুইড ইন্ডেক্স কত? ন্যাচারাল ময়েশ্চার কত বলছি? 35। 35 মাইনাস কত? প্লাস্টিক লিমিট কত বলছি? 21। আর ইন্ডেক্স কত? ডিভাইডেড বাই 25। 0.56। আচ্ছা, এই কোরিলেশনে দেখো, এটা আইএল কত জন বলছে ভ্যালিড? মোর দেন 0.5। আমার এখানে কত আসছে? 0.56। তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো? এই ইকুয়েশনে ভ্যালিড কার জন্য? লিকুইড ইন্ডেক্স মোর দেন 0.5। আমার সলের জন্য কত আসছে? এই ঢাকা ক্লের জন্য কত আসছে? 0.56। তাহলে কি আমি এই ইকুয়েশন ইউজ করে কি এসি বের করতে পারবো কি পারবো না? পারবো স্যার। পারবো। তাই তো? কাজে এটা একটা লিমিটেশন আছে। আইএল যদি 0.5 এর চেয়ে যদি সমান হয় বা তার চেয়ে কম হয় তাহলে কিন্তু ইকুয়েশন ইউজ করা যাবে না। ঠিক আছে? কাজে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এটা দিয়ে ইউজ করলে কত হয় দেখো? আইএল হচ্ছে 0.56। তাহলে সেটা রুট বের করলাম। তাই তো? তার ইনভার্স করলাম। ইনটু কত করতেছে? ইনটু 0.18। তারপরে এসপি দিয়ে গুণ করতেছে, সিগমা ভি প্রাইম দিয়ে গুণ করতেছে কত? 30.6। তাহলে কত হচ্ছে? 7.4। তাহলে কি পাচ্ছি? একটা পাচ্ছি 6.8, 6.9, 7.4। আর যদি এটা দিয়ে করো, এটা কার জন্য ভ্যালু দেখছো? 30। আমার সলভ আমি কত বলছি? 46। তাহলে 0.005 কত? ইনটু 30। 0.005 ইনটু কত? ইনটু 46। ইনটু 46। তাকে কি দিয়ে গুণ করবা? সিগমা প্রাইম ভি দিয়ে গুণ করবা। 30.6। এখানে কত আসতেছে দেখো? অনলি 7। তাহলে চারটাই দেখছো? চারটাই মোটামুটি 6.8 থেকে 7.3 এর মধ্যে আছে। তাহলে এভারেজ এসি কত হবে? সবগুলো এভারেজ করবা। ঠিক আছে? সবগুলির এভারেজ করবা। তার মানে কি তুমি চারটা এসইউ বের করবা, সেই চারটার এভারেজ করবা। তাহলে এসইউ এভারেজটা এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি কয়টা কার কোরিলেশন ইউজ করলাম? আমি স্ক্যামটন ইউজ করলাম, আমি ব্যারাম সাইমন্সের 2টা ইউজ করলাম, 2টা কোরিলেশন, এবং এই সবগুলো কিন্তু এনসিক্লের জন্য ভ্যালিড। আর কার্লসন এন্ড ভিভার তাদের হলো একটা কোরিলেশন 0.005 এলএল। তাই তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ইটস ভেরি ইজি এক্সপ্রেশন। তোমার এটা মনে রাখতে হবে। 0.11, 0.007 পিআই, এটা কিন্তু আমি দিব না কিন্তু, বুঝতে পারছো? আর তুমি এখানে ইচ্ছা করলে একটা তো পিআই দিয়ে করেছি আমি, তাই না? দেখো, তাহলে এটা কিছু বাদ দিতে পারো। আমার 2টা পিআই দিয়ে করা তো দরকার নাই। তাহলে একটা করলাম পিআই দিয়ে, একটা করলাম আইএল দিয়ে, একটা করলাম এলএল দিয়ে। তাহলে কয়টা দিয়ে করলাম বলো? 4টা স্যার। 3টা দিয়ে স্যার করলাম। 3টা, 3টা হলো তাহলে। হ্যাঁ, 3টা হলো। তাহলে আমি কোনটা বাদ দিচ্ছি এখানে? ব্যারামের পিআই টু পিআই। দি পাওয়ার হাফ। হ্যাঁ, তুমি কেউ যদি মনে করো না আমি তো একটা তো স্ক্যামটনের তো একটা পিআই দিয়ে করতেছি, তাহলে ব্যারামের আর পিআই দিয়ে আমার করার দরকার নেই। কেউ যদি মনে করো তাহলে এটা বাদ দিয়ে দিতে পারো। বুঝতে পারছো? কোনটা বাদ দিয়ে দেবো বলো? কোনটা বাদ দিতে বলছি তোমাদেরকে? উপরেরটা স্যার যেটা পিআই তে ছিল। ব্যারাম সাইমন্সের কোনটা বাদ দিতে বললাম? এটা বাদ দিয়ে দিও, ঠিক পিআই আছে? যেটা ছিল স্যার। পিআই টু দি পাওয়ার হাফ এটা বাদ। হ্যাঁ, এটা বাদ। তাহলে কোনটা না মনে রাখবা বলো? স্ক্যামটনসের একটা, প্যারাম অ্যান্ড সাইমন্সের একটা, এটা যেটা থেকে আমরা দিলাম। আইএল দিয়ে, আর কার্লসন ভিভের একটা। আচ্ছা, এখন আমরা যেটা করি আর কি, তুমি একটা করতে পারো, তুমি সরাসরি এসি বের করে 3টা এসি বের করে তুমি তার এভারেজ করতে পারো। এটা তো একটা হইতে পারে। আর আরেকটা করতে পারো কি, তুমি এই রেশিওটা বের করলা। এটাকে বলা হয় আনবেন্ড শেষ রেশিও। তুমি এই রেশিওটা বের করলা একবার। এখান থেকে এই রেশিওটা বের করলা। দেখো এটা বুঝতেছো কিনা? তুমি একবার কি করলা? একবার তুমি এই রেশিওটা বের করলা, ঠিক আছে? তুমি এসি বের করলা না কিন্তু, এই রেশিওটা বের করলা। তারপরে তুমি এই রেশিওটা বের করলা।
কি করলা? জাস্ট আইএল দিয়ে গুণ ইয়ে করে, তাই তো? তারপরে তুমি কি করলা? এই রেশিওটা বের করলা। এই ৩ টা তুমি এভারেজ করলা। তাহলে এভারেজ রেশিও বের হলো, তাই তো? এভারেজ রেশিও বের হলো। সেটাকে তুমি যদি সিগমা প্রাইম ভি দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে? এভারেজ এসি হবে তো নাকি? জি স্যার, এবার এসসি হয়ে যাবো। হ্যাঁ। তাহলে তুমি তোমার যেটা খুশি তুমি সেটা করো। কোনটা তাড়াতাড়ি হয় বলো? তুমি কি ৩ টা এসইউ বের করলে সেটা এভারেজ করবা? নাকি ৩ টা এসইউ বাই সিগমা প্রাইম ভি এই রেশিও রেশিও বের ৩ টা স্যার হ্যাঁ, রেশিও বের করে গুণ দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, এটা ভালো হবে, এটা তাড়াতাড়ি হবে। আমি তোমার জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম আরকি। ঠিক আছে? আমার কিন্তু আমার অবজেক্ট হচ্ছে তোমার ৩ টা এসইউ থেকে আমার এভারেজ আনডেন্সিয়াস রেশিও বের করা। কারণ আমি তো কোন টেস্ট করতেছি না। হ্যাঁ? আমি কোন টেস্ট করতেছি না। ইন দ্যাট কেস আমি হয়তো ২-৩ টা কোরিলেশন ইউস করব। এবং ২-৩ টা কোরিলেশন ইউস করে আমি তার এভারেজ ভ্যালু নিয়ে আমি ডিজাইন করব। আমি বেয়ারিং ক্যাপাসিটি বের করব। ঠিক আছে? বুঝতে পারছো? এটা ইউজটা বুঝতে পারছো? আমার এত সময় নাই যে আমি ফিল্ডে আমি জি ফিল্ড স্যার। থেকে আমি স্যাম্পলিং করে টেস্টিং করব। আমার প্রজেক্টে আমার এত সময় নাই। আমাকে খুব কুইকলি এসইউটা প্রিডিক্ট করতে হবে। কুইকলি আমাকে এসইউটা প্রিডিক্ট করতে হবে। তখন আমি কি করব? আমি এটা শুধু পিআই বের করব। এটা বের করার জন্য আমার কি লাগবে? এলএল লাগবে আর কি লাগবে? পিএল লাগবে। আর কি বের করব? আমি যে ডেপথ থেকে স্যাম্পল আনছি সেটা আমি ন্যাচারাল মোশন বের করব। আর যে ডেপথ থেকে আমি স্যাম্পল আনছি সেটার আমি একটা এটা যদি আমি যদি ওয়াটার টেবিলের লোকেশন জানি, তাহলে আমি মোটামুটি এটা একটা সিগমা প্রাইম ভি আমি প্রিডিক্ট করতে পারবো। মোটামুটি একটা সিগমা প্রাইম ভি আমি বের করতে পারবো। এখন এই ইনফরমেশন গুলো দিয়ে আমি 100 শেয়ারস এটা প্রিডিক্ট করতে পারবো। এবং এটা কার জন্যে? এটা কার জন্য? এটা খেয়াল করো, এটা কার জন্যে? দিস ইস ফর হোয়াট? সবগুলি কিন্তু দেখো নরমালি কনসোলিডেটেড দেখছো? এটা খেয়াল করছো? এই ৩ টা কোরিলেশন কার জন্যে? এগুলা কার জন্য ইউজ করতে পারবা? এনসিক্লে নাকি ওসিক্লে? এনসিক্লে স্যার, এনসিক্লে। এনসিক্লে এটা কিন্তু স্যার খেয়াল থাকে যেন। এনসিক্লে। তাহলে একটা প্রবলেম আমি করে দেখালাম, তাই না? তাহলে এখন দেখো এখন তাহলে ওসিক্লের জন্য কি হবে? তাহলে ওসিক্লের আমি আনডেন্সিয়াস কিভাবে প্রিডিক্ট করব? সেটা দেখো। এখন যদি ওসিক্লে হয়, হ্যাঁ? তাহলে দেখো আমাদের এই একটা চার্ট দেখো। ওই চার্টে কি আছে দেখছো? এই চার্টে কয়টা কার্ভ আছে? দেখো বলো দেখি। এই চার্টে আমার কয়টা কার্ভ আছে? এই চার্টে আমার কয়টা কার্ভ আছে? এই নিচে একটা কার্ভ আছে, ৩ টা স্যার। এটা আছে স্যার, উপরে মাঝখানেরটা একটা কার্ভ এভারেজ। আছে, আর একটা এভারেজ না? এটা হচ্ছে এভারেজ কার্ভ, না? কার সাথে কার? বিটার সাথে কার? ওসিআর। বিটার সাথে ওসিআর। তার মানে সয়েলটা ওভার কনসোলিডেটেড। ওসিআর হলেই তো the soil is over consolidated, তাই তো? এখন যদি একটা সয়েলকে আমি ল্যাবরেটরিতে এনে আমি এটার ইলক পিকআপ এস্টাবলিশ করলাম। সেখান থেকে আমি কোন মেথডে তোমাদের এটা পড়াইছে তোমাদের? হ্যাঁ? তৌহিদ কি পড়াইছে? যে প্রি কনসোলিডেটেড প্রেসার বের করা? তোমাদের কি কনসোলিডেশন টেস্ট কি পড়ানো হইছে? ইলক করছে এখনো ভিতরে হ্যাঁ, ঢুকে নাই। হ্যাঁ, দেখবা ইলকি কার্ভ থেকে আমরা কি প্রি কনসোলিডেটেড প্রেসার বের করতে পারি। যে ফার্স্ট ম্যাক্সিমাম প্রেসার। হ্যাঁ, তাহলে ওসিএটা কি? ওসিএটা আমরা কিভাবে বের করি? বলো দেখি? ওসিএটা কিভাবে বের করি? ফার্স্ট ম্যাক্সিমাম প্রেসার সিগমা প্রাইম ভি ম্যাক্স যেটা ফার্স্ট ম্যাক্সিমাম প্রেসার ম্যাক্সিমাম ডিভাইড বাই কি? এক্সিস্টিং প্রেসার ডিভাইড বাই এক্সিস্টিং প্রেসার। তাহলে তোমার ফার্স্ট ম্যাক্সিমাম প্রেসার যদি সে 90 হয়, হ্যাঁ? আর আমি যেটা একটু আগে যেটা দেখালাম সেখানে প্রেজেন্ট প্রেসার কত ছিল? 30 তাই না? কত বের করছিলাম? 30.6 বের করছিলাম না? জি স্যার। এখন ওই ডেপথ থেকে স্যাম্পল এনে আমি যদি একটা কনসেন্ট্রেশন টেস্ট করে আমি যদি ওই ক্যাসকেডিং মেথডে আমি যদি এটা বের করি মানে ফার্স্ট ম্যাক্সিমাম প্রেসার বের করি, এটা বের করার পদ্ধতি আছে। সেটা পেলাম আমি মনে করি 90 তাহলে এটা ওসিআর ভ্যালু কত হবে? 90/30 ঠিক আছে? তাহলে ওসিআর আমরা কিভাবে বের করি? ফার্স্ট ম্যাক্সিমাম প্রেসার ডিভাইড বাই প্রেজেন্ট প্রেসার সেটা হলো ওসিআর ভ্যালু। এখন ওসিআর যদি জানো তাহলে তুমি কি জানতে পারবা? আমি যদি ওসিআর যদি ৩ জানি তাহলে আমি এই কার্ভ থেকে কি বের করতে পারবো? বলো দেখি এই কার্ভ থেকে আমি যদি ওসিআর জানি তাহলে এই কার্ভ থেকে আমি কি বের করতে পারবো? এই কার্ভ আমি যদি ওসিআর ৩ হয় তাহলে এই হলো ৩ আমি মাঝখানে কার্ভটা ইউজ করব। সেখান থেকে আমি কি বের করব দেখো? বিটা। ধরো বিটা কত হইলো এখানে? 2.5 ঠিক আছে? The soil is over consolidated এবং বিটার ভ্যালু কত? ওসিআর ভ্যালু হচ্ছে 3 সেটা আমি কত থেকে বের করলাম? এই ফর্মুলা থেকে। সিগমা প্রাইম ভি ম্যাক্সিমাম ডিভাইড বাই এক্সিস্টিং প্রেসার। তুমি সিগমা প্রাইম ভি তোমার জানা থাকলো আমি প্রবলেমে দিয়ে দিব।
তুমি সিগমা প্রাইম ভি তুমি বের করবা। এটাকে দিয়ে ভাগ করবা, তাহলে তুমি ওসিআর জানবা। ঠিক আছে? তাহলে তুমি কি পাবা? বিটা পাবা। এখন তুমি দেখো বিটাটা কি আসলে দেখছো? এটা একটা ডাইমেনশনলেস ফ্যাক্টর। সেটা কি দেখো এসইউ বাই সিগমা প্রাইম ভি ওসি মানে ওভার কনস্ট্যান্ট প্লেন। আর এসইউ বাই সিগমা প্রাইম ভি এনসি। রেশিওটা কিন্তু রেশিওটা, ঠিক আছে? এখন যদি এই স্যাম্পলটা যদি এনসি হতো, তাহলে এই রেশিওটা ভ্যালু কত? তো সেটা আমরা কিভাবে বের করব? ওই যে ৩ টা ইকুয়েশন দেখালাম, এনসির জন্য ৩ টা কোরিলেশন আছে না? তাহলে সেই ৩ টার থেকে তুমি এই এসইউ বাই সিগমা প্রাইম ভি এনসিটা তুমি এই রেশিওটা বের করবা এবং এই রেশিওটা মনে করো হলো তোমার এই রেশিওটা মনে করো তোমার ধরো এই রেশিওটা মনে করো 0.3 হলো মনে করো। তো কোন রেশিওটা বলো দেখি? যদি NC clear. হ্যাঁ, স্যার Average. এভারেজটা এভারেজটা রাইট, এভারেজটা। মানে যদি তোমার সয়েলটা কিন্তু ওসি, ঠিক আছে? তোমার সয়েলটা কি ওসি, ওসি এর কত? 3। কিন্তু সয়েলটা যদি এনসি হতো, তাহলে এটার এসইউ বাই সিগমা প্রাইম ভি ভ্যালুটা কত হতো? তাহলে সেটা আমি কিভাবে প্রিডিক্ট করব? সেটা আমি কিভাবে বের করব? সেটা আমি ওই ৩ টা কোরিলেশন থেকে আমি একটা এভারেজ ভ্যালু বের করলাম। তাহলে সেই এভারেজটা পেলাম মনে করো 0.3। খুব ভালো মতো বুঝো। তাহলে এটা কত হলো? এই ভ্যালুটা কত হলো? 1.3. 0.3। বিটা আমি কত পাইছি? এটা কত পাইছি? 2.5. না, এটা 3 এর জন্য পাইছি কত? এটা 2.5, তাই না? এটা বলছে 2.5. 2.5 পেলাম। তাহলে 2.5 কে তুমি যদি বিটা দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবা বলো দেখি? এই না 2.5 কে সরি 0.3 কে তুমি যদি বিটা দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবা? দেখো 0.3 কে যদি বিটা দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবা? OC 0.3 OC clear স্যার রেশিওটা পাবো। ওসি রেশিওটা পাবা। হ্যাঁ। স্ট্রেট তুমি ওই রেশিওটা পেয়ে যাচ্ছ। সেটাকে তুমি যদি সিগমা প্রাইম ভি দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবা? এসইও পাবো। স্যার এসইউ পেয়ে যাবো। কার এসইউ পাবা? OC clear ওসি স্যার ওসি ক্লিয়ার এসইউ। হ্যাঁ, এখন ক্লিয়ার আছে জিনিসটা? জি স্যার। প্রসিডিউরটা বুঝতে পারছো? ওসি ক্লিয়ার কিভাবে আমরা প্রিডিক্ট করি? জি তাহলে স্যার। ওসি ক্লিয়ার আনড্রেন শেয়ার সেল তোমাকে যদি প্রিডিক্ট করতে হয়, তাহলে তোমার কি ভ্যালু লাগবে? তোমার ১ম এ তোমার ওসিআর ভ্যালু লাগবে। আর কি লাগবে? ওসিআর ভ্যালু লাগবে। সেখান থেকে তুমি কি বের করবা? এই কার্ভ থেকে তুমি কি বের করবা? বিটা বের করবা। আচ্ছা, আর তোমাকে যদি এই কার্ভ না দেওয়া হয়, তাহলে তুমি কি কোন ইকুয়েশন ইউস করবা দেখছো? এই রেশিওটা দেখছো? এটাই তো বিটা নাকি? এটাই কি এটা? এটা তো বিটা নাকি? জি স্যার। তাহলে সেটাকে তোমার ল্যাড এটেল, হ্যাঁ? তারা এটাকে একটা অনেক রিসার্চ তারা তারাও একটা কোরিলেশন বের করছে আরকি। হ্যাঁ? আমার মনে করো এটা নাই। I don't have this chart. তখন আমি কি করব? আমি OC টু দি পাওয়ার 0.8 করব। দেখো OC হলো 0.3 হয়। টু দি পাওয়ার যদি আমি 0.8 করি, এটা দেখো এটা কাছাকাছি আসবে। দেখো 2.4 আসছে। আর আমার এই চার্ট থেকে কত আসছে? এভারেজ কার্ভ থেকে কত আসছে? 2.5। তাহলে তোমাদের পরীক্ষায় যদি চার্ট দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি কিভাবে বের করবা? এই চার্ট থেকে। আর যদি চার্ট না দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি বিটা ভ্যালুটা কিভাবে বের করবা? স্যার নিচের সূত্র থেকে। 0.8 the bar. OC over to the power 0.8 এবং এটা কার এটা রিকমেন্ডেশন মানে রিসার্চ আউটকাম ল্যাড এন্ড আদার্স ল্যাড এন্ড ফুড। এটা কিন্তু ল্যাড দেখছো? এটা কিন্তু ল্যাড। এটা 1974 এটা কত আরো পরে দেখছো? এটা আরো পরে। তার মানে এটা হ্যাঁ ল্যাড এটেল they have proposed an equation for beta. They have proposed an equation for beta. ল্যাড এন্ড ফুডে কি আছে? They have proposed a curve, an average curve for বিটা। যদি আমি ওসি জানি তাহলে আমি বিটা বের করতে পারবো। তাহলে বুঝতে পারছো? এখন প্রবলেমটা বুঝতে পারছো তো? কিভাবে করবা? ওসিআর জানা থাকলে কি বের করবা? বিটা। তাই তো? জি স্যার। তাহলে বিটা জেনে গেলা। এসি বাই সিগমা প্রাইম ভি এনসি এটা কোথা থেকে বের করবা? আগে যে ৩ টা কোরিলেশন বললাম, একটা তো বাদ দিয়ে দিলাম, তাই না? জি স্যার। ওই ৩ টা কোরিলেশন এভারেজ করবা, তাই তো? ওই ৩ টা কোরিলেশনে কি করবা? এভারেজ করে। এভারেজ করবা। তাহলে সেখানে বসে না। তাহলে এটাকে এটাতে গুণ করলে কি পাবা? এই রেশিওটা পাবা, তাই তো? OC clear রেশিও পাবো। রেশিওটা পাবা। সেই রেশিওকে তুমি যদি সিগমা প্রাইম ভি তে গুণ করো তাহলে কি পাবা? এসইও পাবো। স্যার এসইউ পাবো। হ্যাঁ, ফর কি এনসি নাকি ওসি? স্যার ওসি। ফর ওসি। তাহলে এখন দেখো এই প্রবলেমটা তোমরা খুব কুইকলি দেখো। প্রথমটা কি বলছি? একটা এনসি ক্লিয়ার যেটা আমি অলরেডি করে ফেলছি কিন্তু এটা। ওয়াটার টেবিল কোথায়?
10 মিটার নিচে থেকে নিছো। ওয়াটার টেবল কোথায়? এট দ্য এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। তাহলে 10 ইন্টু কত হবে? 9 পয়েন্ট আর সার্জিং ইউনিট কত? 20 তাহলে এটার আর 10 মিটার থেকে নিচে। তাহলে এটা সিগমা প্রাইম ভি কত হবে? পারবা তো? 10 ইন্টু কত করবা? 10 ইন্টু 20 minus 9.81. 20 মাইনাস 9 তাহলে সিগমা প্রাইম ভি পেয়ে গেলা। আর জি তুমি স্যার, এখানে এই যে 1.1. লিকুইড লিমিট জানো, প্লাস লিমিট জানো, তাহলে পিআই জানলা, তাহলে তুমি পিআই বের করতে পারলা। তারপর তোমার লিকুইড লিমিট দেওয়া আছে। আর লিকুইড ইনডেক্স আইএল তুমি ওই ফর্মুলা বের করবা। তাহলে একটা লিকুইড একটা হলো পিআই হলো স্ক্যামটেন্সের পজিশন, আর আইএল হচ্ছে তোমার ব্যারাম এন্ড সাইমন্স, আর এলএলটা কার? কার্লসন এন্ড ভিভার। এই তিনটা ইকুয়েশন দিয়ে তুমি এভারেজটা বের করবা, তাকে তুমি সিগমা ভি প্রাইম দিয়ে গুণ করবা। যেটা আমি তোমাকে দেখালাম, তাই না? একটু আগে দেখালাম না এটা? জি স্যার। তাহলে এটা জি এটা স্যার। এটা এটা করবা। আচ্ছা, আর তারপরে প্রবলেম দেখো, তুমি একটা স্যাম্পল আনস কল ডেপ থেকে দেখো 5 মিটার থেকে আনছো। ওয়াটার টেবিল কোথায়? গ্রাউন্ড সারফেসে। গামা স্যাচুরেট কত? 20 ঠিক আছে? এখন এই স্যাম্পলে আমি প্রিকনসেন্ট প্রেসার কত পাইছি ল্যাবরেটরিতে? 255 তাই তো? 255. আর এটা এক্সিস্টিং প্রেসার কত? 5 ইনটু কত হয় বলো? 5 ইনটু 5 into 20 minus কত বলো? 5 ইনটু কত? 20 মাইনাস 5 into 20 minus 9.81. 9.81. 50.95 স্যার। হ্যাঁ, তাহলে হলো 50.95 তাহলে কি দেখতে পাচ্ছ? তোমার যে এক্সিস্টিং প্রেসার সেটা তোমার পাস্ট প্রেসারের চেয়ে অনেক কম। তার মানে কি? ইওর স্যাম্পল ইজ তোমার প্রেজেন্ট প্রেসারটা তুমি কি পাচ্ছ? পাস্ট ম্যাক্সিমাম প্রেসারের চেয়ে কম পাচ্ছ। তার মানে কি? ইওর স্যাম্পল ইজ ওভার কনসলিডেটেড। এবং ওসিআই ভ্যালু কত হবে বলো? 255 কে কি দিয়ে ভাগ করবা? 255 কে কি দিয়ে ভাগ করবা? বলো? 255 কে তুমি সিগমা প্রাইম ভি এক্সিস্টিং প্রেসারে ভাগ করবা না? তাহলে সেটা কত হয়? 5 তাহলে 5 থেকে তুমি এই রেশিওটা বের করে নিবা, বিটা বের করে নিবা। আর এই এভারেজ প্রেসারটা জানবা, তাকে বিটা দিয়ে গুণ করবা, এখান থেকে তুমি প্রিন্ট করবা। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, তোমাকে জি স্যার। আরেকটু বুঝালে ভালো হতো স্যার, বুঝুন। এখানে বললাম না তোমার, তুমি ম্যাক্সিমাম প্রেসার কত? 255 তোমার 255. হ্যাঁ, প্রেজেন্ট প্রেসার কত? 50.95. হ্যাঁ? কত হয়েছে? তোমার 5 2.95. 2.95 কি হবে? 5 মিটার থেকে নিছো না? তাহলে 5 ইনটু কত? হ্যাঁ। 5 into 20 স্যার minus 5 into 9.81. 20 minus 9.81. হ্যাঁ, তাহলে সেটা কত হয়? 50.95 হ্যাঁ। তাহলে জি স্যার, তখন তুমি 50.95. কি বুঝবে? তখন তুমি কি বুঝবে? তোমার পাস্ট প্রেসার প্রেজেন্ট প্রেসার অনেক বেশি। সো ইওর স্যাম্পল ইজ ওভার কনসলিডেটেড। এবং ওসিআই ভ্যালু কত? কি বলছিলাম? ওসিআই ভ্যালু কিভাবে বের করি আমরা? পাস্ট প্রেসার ডিভাইড বাই কি? প্রেজেন্ট প্রেসার। Present তাহলে pressure. হ্যাঁ, তাহলে কত হয়? 255 কে যদি 50 দিয়ে 5. ভাগ করো তাহলে 5 5 তাহলে আছে। এখন 5 পেয়ে গেলা। তখন এই 5 থেকে তুমি কি বের করবা? এই 5 থেকে তুমি এই বিটা বের করবা, তাই তো? আর আর এই যে লিকুইড লিমিট পার্সেন্ট সব দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি কি বের করবা? এর এভারেজটা বের করবা। সেটাকে বিটা দিয়ে গুণ করবা, তাহলে এই রেশিওটা পেয়ে গেলা, তাকে সিগমা প্রাইম ভি দিয়ে বের করবা। হ্যাঁ, যেটা কত আসছিল? তোমার কত আসছিল? সিগমা ভি প্রাইম কত আসছিল? 5 ইনটু 5 ইনটু কত? 20 মাইনাস 9.81 50.95 আসছিল স্যার। হ্যাঁ, তো তখন সেই 50.995 দিয়ে গুণ করলে তুমি কি পাবা? SU4 সে পেয়ে যাবো। ও সিগন্যাল। হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পারছো তো এখন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল। তাহলে এই ২ টা প্রবলেম তোমরা দেখবা। হ্যাঁ? এটা আমি কোনো এক সময় ক্লাস টেস্টে দিয়েছিলাম। কারণ তখন আমি হয়তো এটা পড়িয়ে আমি ক্লাস টেস্ট নিয়েছিলাম। এখন তো এটা অনেক পরে তাহলে এই ২ টা প্রবলেম করবা, এটা পরীক্ষা দিতে পারি। এখন আসে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট একটা স্ট্রেন কন্ট্রোল টেস্ট এবং এটা হলো একটা স্পেশাল টাইপ অফ ইউট্রাক্সিয়াল কম্প্রেশন টেস্ট। এটা কি? এটা একটা স্পেশাল টাইপ অফ ইউট্রাক্সিয়াল কম্প্রেশন টেস্ট, যেখানে সেল প্রেশার ইজ 0। তো যদি সেল প্রেশার 0 হয়, তাহলে কি আমি স্যাম্পলটাকে কি কোনো মেমব্রেন পড়বো? কিছু না। আমি এটাকে ট্রিমিং করব। স্যাম্পলটাকে জাস্ট স্ট্রেইট আমি কোথায় নিবো? স্যাম্পলটাকে আমি কোথায় নিবো? আমি আমি সেলে নিবো, তাই না? স্যাম্পলটাকে আমি সেলে নিবো। নিয়ে আমি জাস্ট এটাকে শেয়ার করব। এই যে তোমার সেলটা, এই সেলে এটা একটা ইউ টেস্ট, কিন্তু এখানে সেল প্রেশার ইজ 0। তার মানে কোনো সেল প্রেশার নাই। তার মানে কি? তুমি স্যাম্পলটাকে কোথায় নিচ্ছ?
তুমি স্যাম্পলটাকে এখানে স্যাম্পল নিচ্ছ, এখানে তোমার স্যাম্পলটা, এখানে তোমার স্যাম্পলটা, তুমি এখান থেকে লোড দিচ্ছ, এই প্রুনিং দিয়ে তুমি লোড মেজার করতেছো, সেখান থেকে তুমি অ্যাক্সিয়াল স্ট্রেস মেজার করতেছো, আর আর এখানে স্যাম্পলের গায়ে যে ইয়েটা লাগানো আছে ডায়াল গেজ, এই বটম পেডেস্টালে, সেটা কি মেজার করবে? ভার্টিক্যাল স্ট্রেন। কাজে এই দুইটা জিনিস আমরা মেজার করি, লোড এবং ভার্টিক্যাল স্ট্রেন বা অ্যাক্সিয়াল স্ট্রেন। ঠিক আছে? এবং যখন এটা ফেল করলো, তখন আমরা কি করব? আমরা অ্যাক্সিয়াল ইয়ে ভার্সেস, এটা হলো কম্প্রেসিভ স্ট্রেস অথবা অ্যাক্সিয়াল স্ট্রেস। হ্যাঁ, কম্প্রেসিভ স্ট্রেস অথবা অ্যাক্সিয়াল স্ট্রেস। আমি এখানে কি দিচ্ছি? কম্প্রেশন দিচ্ছি, তাই না? কম্প্রেসিভ লোড দিচ্ছি। ট্রাইশাল টেস্টেও আমরা কি দেই? কম্প্রেসিভ লোড দেই। কিন্তু ইউ ট্রাইশাল কম্প্রেশন আমার কি থাকে? একটা সেল প্রেশার থাকে। কিন্তু এখানে কোনো সেল প্রেশার নাই। এখানে কোনো সেল প্রেশার নাই। কাজে এটা যখন ফেল করলো, এই যে ভ্যালুটা, এটাকে বলা হচ্ছে, এটা যখন ফেল করলো, এই যে ভ্যালুটা, সেটাকে বলা হচ্ছে তোমার QU, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। তাহলে এটা কি হবে? লোড বাই এরিয়া, তাই না? লোড বাই কি? এরিয়া, ম্যাক্সিমাম লোড বাই এরিয়া। এখন এই এরিয়াটা কিন্তু আমাকে নিতে হয় কিন্তু কারেক্টেড এরিয়া। তোমার স্যাম্পলটা হচ্ছে আমার স্যাম্পলটা হচ্ছে তোমার, এটা তোমরা দেখবা, আমি বলতেছি, দেখো তোমার স্যাম্পলটা হচ্ছে 3 ইঞ্চি হাইট আর 1.5 ইঞ্চ ডায়ামিটার। ঠিক আছে? 1.5 ইঞ্চ ডায়ামিটার। তাহলে এটা অরিজিনাল এরিয়া কত বলো দেখি? অরিজিনাল এরিয়া কত? যদি আমি মিলিমিটারই নেই, 1.5 ইঞ্চ মানে কি 38 মিলিমিটার। তাহলে 38 মিলিমিটার হলে কত হবে? শিফট y divided by 4 into 38 স্কোয়ার, 1134.115 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা এরিয়া হচ্ছে 1134 মিলিমিটার স্কোয়ার। হ্যাঁ, যদি 1.5 ইঞ্চ মানে কত? 38 মিলিমিটার। হ্যাঁ, তাহলে দিস ইজ A0, মানে অরিজিনাল ক্রস সেকশন। কিন্তু আমি কিন্তু বের করছি কি দিয়ে? আমি কিন্তু A0 বের করতেছি না। লোডকে কি দিয়ে ভাগ করতেছি? এরিয়া দিয়ে। কারেক্টেড এরিয়া। ঠিক Corrected বলেছে? area। কারেক্টেড এরিয়া। এটা জিনিসটা কি বুঝাও একটু? ধরো আমার এই হচ্ছে আমার স্যাম্পলটা। হ্যাঁ, এই হচ্ছে আমার স্যাম্পলটা। আমার যদি একটা ক্লে স্যাম্পল হয় এবং যদি সফট স্যাম্পল হয়, তুমি যদি লোড দাও, হ্যাঁ, তাহলে এটা কিন্তু এরকম এভাবে বাল্জ করে ফিল করে। হ্যাঁ, বাল্জ করে ফিল করে। যখন ফেল করে তখন দেখো এই রেটটা কি, কস্টিং রেটটা কি? সমান আছে নাকি বেড়ে যাচ্ছে? কোনটা বলো দেখি? বেড়ে যায়। বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কস্টিং রেটটা বেড়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে এটা কিন্তু তুমি যত লোড দিচ্ছ, এই এরিয়াটা তোমার কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এই এসিটা, এটা আমি তোমাদের ডিরাইভ করে দেখাইছি। এই যে কারেক্টেড এরিয়া, এটা তোমার বের করতে হয় কি দিয়ে বুঝছো? এটা বের করতে হয় তোমার অরিজিনাল এরিয়া। এটার অরিজিনাল এরিয়া কি দিয়ে বের করবা? অরিজিনাল ডায়ামিটার দিয়ে, তাই তো? তার থেকে কি বাদ দিবা? তাকে কি দিয়ে ভাগ করবা? 1 মাইনাস অ্যাক্সিয়াল স্ট্রেইন ইন ডেসিমেল। অ্যাক্সিয়াল স্ট্রেইন ইন ডেসিমেল। এখন মনে করো এই স্যাম্পলটা যখন ফেল করলো, তখন মনে করো 10% স্ট্রেনে ফেল করলো। ঠিক আছে? 10% স্ট্রেনে ফেল করলো। তাহলে অ্যাকশন স্ট্রেন এন্ড ফেলিউর কত হবে? তাহলে আমি এখানে কত বসাবো? 10% বসাবো নাকি 0.1 বসাবো? 0.1। এটা যদি 15% ফেল করে, তাহলে আমি এখানে কত বসাবো? Sir, 0.5. 115। এটা যদি তোমার 8% ফেল করে, তাহলে আমি এখানে স্ট্রেন কত বসাবো? 0.08। Sir, 0.08। 0.08. ঠিক আছে? তাহলে তুমি দেখো, তার থেকে 1 থেকে বাদ দিচ্ছ, তাহলে তোমার কি ক্রাইটেরিয়া কি বেড়ে যাচ্ছে তো নাকি? এই যে নিচের যে ফিগারটা, এটা কি 1 এর চেয়ে কম না বেশি? সেটা বলো দেখি। কম। 1 এর চেয়ে কম। Sir, less than 1. লেস দেন 1। তাহলে এসিটা কি A0 হচ্ছে কি কম হবে না বেশি হবে? বেশি হবে। সবসময় Sir, এসিটা বেশি হবে। সবসময় এটা বেশি হবে। এবং এটা কার উপর ডিপেন্ড করবে? A0 তো কনস্ট্যান্ট। A0 টা কি? কনস্ট্যান্ট। তাহলে এখানে ভেরিয়েবল কি? বুঝছো? তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে? এটা যত বেশি স্ট্রেনে ফিল করবে, কারেক্টেড এরিয়া A0 এর তুলনায় তত বেশি হবে। তাই তো? হ্যাঁ? জি, তাই না? sir. 1 জি, থেকে স্যার। তুমি যদি 0.15 পাও, তাহলে 0.85। আর যদি 10% ফেল করো, তাহলে হলো 0.9। তাহলে A0 বাই 0.85 বেশি হবে নাকি A0 বাই 0.9 বেশি হবে? কোনটা হবে বেশি বলো? Sir, 0.85 বেশি। বেশি হবে। বেশি 9 হবে। is হ্যাঁ, তার মানে কি? তার মানে যেটা আমি বললাম, যে এই টেস্টে যখন স্যাম্পলটা যখন ফেল করে, তখন একটা সফট ক্লে তুমি যে টেস্ট করো, তোমার যে একটু যদি ইয়ে করে রাখি, ধরো একটা স্ক্রিন দেখি, তোমার এই হচ্ছে আমার অরিজিনাল স্যাম্পলটা। ঠিক আছে? দিস ইজ মাই অরিজিনাল স্যাম্পল, হাইট ডায়ামিটার।
দুইটা তোমার মিলিমিটার আছে, দুইটা আমার কিসে আছে মিলিমিটার। তো এটা যখন ফেল করতেছে, এটার অ্যাট ফেইলিউর আমি যদি এটার এটা আঁকি, এটার যদি স্পেসিমেনটা যদি আমি ছবি আঁকি বা একটা ফটোগ্রাফ নেই, তাহলে আমি মোটামুটি কেমন দেখতে পাবো বলো দেখি? আমি যদি স্পেসিমেনটাকে যদি যখন ফেল করছে, তখন যদি স্পেসিমেনটা তো ফেল করছে তো একটা সার্টেন প্লেনে, তাই না? কিন্তু এটা যদি শেপ দেখি, তাহলে শেপটা হবে তোমার মোটামুটি মাঝখানে খুলে যাবে। হ্যাঁ, এটা শেপটা হবে মোটামুটি এরকম। আমি টপ থেকে যদি বলয়ের মধ্যে যদি আঁকি, তাহলে শেপটা হয়ে যাবে এরকম। হ্যাঁ? তাহলে ফেইলিউর প্ল্যান যদি এটা হয়, তাহলে যখন ফেল করছে, তখন যদি এটা যদি তোমার 12% এ যদি ফেল করে, তাহলে A0 কত হবে? অরিজিনাল এরিয়া ডিভাইড বাই 1 মাইনাস 0.12, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি লোড বের করব কি দিয়ে বুঝতে পারছো তো? লোড বের করব কি অরিজিনাল এরিয়া দিয়ে বের করব নাকি কারেক্ট এরিয়া বের করব? আমি যখন ফেল করছে তখন আমি লোড জানি। এই লোডটা আমি কারেক্ট জানি। এই লোডটাকে আমি কি দিয়ে ভাগ করব? কারেক্ট এরিয়া কারেক্ট এরিয়া দিয়ে ভাগ হ্যাঁ, দিয়ে আমি কি পাবো? অ্যাক্সিয়াল লোড এট ফেইলিউর অ্যাকচুয়াল এবং সেই ভ্যালুটাই হচ্ছে তোমার আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। এবং এখানে এই স্যাম্পলে কি কোনো সেল প্রেশার আছে? এই স্যাম্পলে কি সিগমা 3 আছে? এই স্যাম্পলে কি সিগমা 3 আছে? নাই, 0। না নাই স্যার। স্যার। আনকনফাইন্ড অর্থ কি? there is no confinement. আর কনফাইন মানে কি? তুমি একটা সেল প্রেশার দিলে কিন্তু একটা কনফাইনমেন্ট চলে আসলো, তাই না? একটা সেল প্রেশার দিচ্ছ মানে কি? স্যাম্পলের উপর একটা কি আসতেছে? একটা কনফাইনমেন্ট আসতেছে। আর আনকনফাইন্ড মানে কি? স্যাম্পলের কোনো ল্যাটারালি কোনো কনফাইনমেন্ট নাই। মানে কোনো সেল প্রেশার নাই। ঠিক আছে? যার জন্য এটাকে বলা হয় আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। তাহলে তোমার আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট আর ট্রাশিয়াল কম্প্রেশন টেস্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা বুঝতে পারছো? ট্রাশিয়াল কম্প্রেশন টেস্টে হলো সিগমা 3 আছে। আর এখানে সিগমা 3 0। সিগমা আর 3 0 তাহলে এটার তুমি যদি ইয়া আঁকো, এটার তুমি যদি মোহর কুলম্ব যদি তুমি ইয়া আঁকো, কি বলবো? মোটরসাইকেল আঁকো, তাহলে সিগমা 3 কত? 0, তাই না? এটা আমার 0 0 অরিজিন। তাহলে 0 0 থেকে শুরু হবে। তাই না? তখন তো সিগমা 3 ও 0, সিগমা 1 ও 0 নাকি? ডেল্টা সিগমা 0 হলে কি সিগমা 1 কি হবে? স্যার। সিগমা 1 সিগমা 3 ইয়া সমান হবে না? যখন ফেল করছে তখন কি? তখন এই যে ডেল সিগমা, এই ভ্যালুটা আসলে কোন ভ্যালুটা? বলো দেখি এই ভ্যালুটা আসলে কোন ভ্যালুটা? এই ভ্যালুটা হচ্ছে তোমার এই যে সিগমা 1 মাইনাস সিগমা 3 না। হ্যাঁ, সিগমা 1 সিগমা ঠিকই আছে। কিন্তু এই ভ্যালুটা কোন ভ্যালুটা? এই যে ডেল্টা সিগমা এই ভ্যালুটা কোন ভ্যালুটা আসলে? এটা তো এই কিউ না এটা? এটা না? এই ভ্যালুটা না? একটু চিন্তা করে বলো। আমি সিগমা 3 হলো 0, তাই না? আর সিগমা 1 কত? সিগমা 3 প্লাস ডেল সিগমা। তো ডেল সিগমাটা কত? তুমি এডিশনাল লোড কি দিছো? এটাই তো এডিশনাল লোড দিছো নাকি? জি স্যার। তাকে এরিয়া দিয়ে ভাগ করছো, কারেক্ট এরিয়া দিয়ে ভাগ করছো। তো সেটাই তো ডেল সিগমা। তাহলে সেটা যোগ করবা। তাহলে সেটা হচ্ছে সিগমা 1। তাহলে এটা হচ্ছে তাহলে এই ভ্যালুটা আসলে কি? এই ভ্যালুটা কিউ না? এই যে ম্যাক্সিমাম যে ফেল করছে যে ভ্যালুটা সেটাই তো কিউ, সেটাই তো কিউ, তাই না? সেটাই তো কিউ। তাহলে তাহলে তোমার এখানেও কিন্তু এই দিস ইজ 5u + 0 আর তাহলে এই ভ্যালুটা কত হবে? q/2। এটা ভ্যালুটা কত হবে? এটা অ্যামেটার অর্ধেক q/2। যার জন্য আমি তোমাকে আগে বলছিলাম যে তুমি যদি আনকনফার্ম কম্প্রেশন টেস্ট করো, তাহলে তোমার আনরেইন শেয়ার স্ট্রেংথ হবে হলো qu/2। তোমাকে যদি বলি তুমি একটা আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করছো এবং তুমি কিউ পাইছো তোমার 110, তাহলে এসইউ কত হবে? 110/2। এটা হচ্ছে তোমার কিউ। হ্যাঁ, এটা খুব একটা ইম্পোর্টেন্ট একটা তোমার মানে আ তোমার রিলেশন বিটুইন কিউ অ্যান্ড এসইউ। এটা বুঝছো তুমি? আমি যে ইয়ে থেকে দেখালাম সেটা বুঝতে পারছো তো? যে সিগমা 3 0 জি এর স্যার। সিগমা 1 তাহলে আনব্রেইন টেস্ট 5 0 5 0 হলে এটা কত হবে? এটা হবে ডেল্টা সিগমার অর্ধেক। আর ডেল্টা সিগমাটা কি? ডেল্টা সিগমা হচ্ছে তোমার কিউ। তাহলে কিউ/2 ইস দ্যা আনব্রেইন শেয়ার স্ট্রেংথ। এবং তোমাদের আমি দেখাইছিলাম না? আর ওখানে কি ছিল? ট্রাইশাল কম্প্রেশন টেস্ট গুলো কি ছিল? হাফ অফ দ্যা ডেভিয়েটরিক স্ট্রেস এট ফেইলিউর। হাফ অফ দ্যা ডেভিয়েটরিক স্ট্রেস এট ফেইলিউর। তাহলে এটা একটু দেখো, এটা আমি তোমার জাস্ট ইয়েগুলো দেখাই। আমি কিন্তু তোমাদের সবকিছু বলছি আরকি। দেখছো? কিউ/2 হ্যাঁ? মোটরসাইকেল। আর এখানেও দেখো, এখানে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ সাথে এই বিএনপিসি তুমি দেখবা
যে কনসিস্টেন্সির সাথে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথের কোরিলেশন আছে এবং এটা অর্থে কি এসইউ, এটা অর্থে কি Yes. এসইউ। আমি SU. তোমাদের বিএস 5930 দেখাইছিলাম না, বিএস 5930 সেখানে কি ছিল কনসিস্টেন্সির সাথে কার কোরিলেশন ছিল এসইউ এর। কাজে আমি যদি এখানে যদি একটা এসইউ যদি একটা যে একটা ইয়া যদি আমি দেই এখানে, এখানে যদি আমি যদি একটা কলাম দেই যে এসইউ, তাহলে সেটাকে তুমি কিভাবে বের করো বলো দেখি? আমি যদি এখানে যদি একটা কলাম দেই এসইউ, 2 দিয়ে ভাগ করে তাহলে এটা কি হবে? এটা অর্ধেক। এটা কি হবে? এটা অর্ধেক। অর্ধেক। Divided by 2 সবগুলোর। ডিভাইডেড বাই 2 ঠিক আছে। এবং এটা আমি কি বিএস 5930 দিয়ে দেখাইছিলাম না? এটা কোন কোড? এটা আমাদের বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড, হ্যাঁ? বিএনবিসি। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020। এখানে তুমি যদি যাও তাহলে তুমি তাহলে এই কোটেশন পাবা। তার মানে কি? আমি যদি আনকনফাইন্ড কম্পোজিশন জানি, তাহলে তুমি বলতে পারবা তুমি যে সয়েলটা টেস্ট করছো, যে স্যাম্পলটা টেস্ট করছো সেটা কি ভেরি সফট না সফট নাকি মিডিয়াম স্টিফ না স্টিফ না হার্ড না ভেরি হার্ড নাকি ভেরি স্টিফ। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা গেল। তাহলে এটা তোমার দেখাছিলাম না? এই কোরিলেশনে দেখাছিলাম না? এবং এখানে আমরা কিভাবে এটা ইকুয়েশনে কিভাবে বের করছি? ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট ডিউ টু শেয়ারিং। অরিজিনাল ভলিউম ইজ এনি ভলিউম। তোমার অরিজিনাল ভলিউম কি? A0 L0, তাই না? অরিজিনাল ভলিউম। আর কারেক্টেড ভলিউম কি? AC LC। তাহলে তাহলে এখানে অ্যাসাম্পশন কি? তোমার তোমার সবসময় তোমার কারেক্টেড ভলিউম ইকুয়ালস টু অরিজিনাল ভলিউম। তো এটা কি তুমি যদি ইকুয়েট করো এসি এলসি আর ভি জিরো হলো এ জিরো এল জিরো আর এলসিটা কি কারেক্টেড লেন্থ কত অরিজিনাল লেন্থ আর যতক্ষণ ডিফর্মেশন সেটা আর এ জিরো এল জিরো তাহলে আর ডেল্টা এল কি হবে ইপসিলন টু এল জিরো হ্যাঁ ডেল্টা এল বাই এল জিরো ইজ ইপসিলন তাহলে ডেল্টা এল হবে ইপসিলন এল জিরো তাহলে এটা হচ্ছে তোমার এল জিরো যদি কমন না তাহলে ওয়ান মাইনাস ইপসিলন তাহলে এল জিরো ক্যান্সেল করতেছে তাহলে এ জিরো হবে তোমার এটাই আমি লিখছিলাম না দেখো জি স্যার, কারেক্টেড। আমি এটা লিখছিলাম তো নাকি হ্যাঁ জি কি স্যার। লিখছিলাম এ জিরো বাই ওয়ান মাইনাস ইপসিলন -6 স্যার। জি স্যার। তাহলে তোমার এটা এখানে একটা ছোট্ট প্রবলেম আছে দেখো এটা তোমরা কখনোই করতে পারো ইচ্ছে করলে দেখো প্রবলেম পরে আসি এখানে দেখো সেন্সিটিভিটি একটা ডেফিনেশন ভেরি ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন এটা কি বলো দেখি আনডিস্টার্ব কিউ ডিভাইড বাই ডিস্টার্ব কিউ তার মানে কি সেন্সিটিভিটি যখন তুমি একটা সয়েলের যখন ইনট্যাক্ট অবস্থায় মানে ফিল্ড থেকে এনে তুমি টিউব থেকে বের করে এটা কিউ বের করছো সেটা হলো আনডিস্টার্ব অথবা ইনট্যাক্ট হ্যাঁ সেটা হলো আনডিস্টার্ব আর তারপর তুমি যদি এটাকে যদি টেস্ট করার পরে তারপরে তুমি এটা ডিস্টার্ব হয়ে গেছে তারপর তুমি আবার ঠিক আরেকটা স্যাম্পল তৈরি করলো ওটা দিয়েই কিন্তু সেম ওয়াটার কন্টেন্টে আর কি সেম ডেন্সিটি তুমি একটা স্যাম্পল তৈরি করলা তো সেই স্যাম্পলটা কি ডিস্টার্ব স্যাম্পল নাকি আনডিস্টার্ব স্যাম্পল স্যার ডিস্টার্ব। বা রিমোল্ডেড এটা কি আমরা কি বলি এটাকে বলি ডিস্টার্ব স্যাম্পল অথবা রিমোল্ডেড স্যাম্পল তারপরে যদি আমি ওই স্যাম্পল যদি আমি টেস্ট করি তাহলে আমি সবসময় কিন্তু আনডিস্টার্ব যা পেয়েছি তার চেয়ে কিন্তু কি পাবো তার চেয়ে কম পাবো তার চেয়ে কিছু হলেও আমি কম পাবো এবং এই যে রেশিও সেটাকে বলা হচ্ছে তোমার সেন্সিটিভিটি তোমাকে যদি বলা হয় ডিফাইন সেন্সিটিভিটি তাহলে তুমি কি বলবা ইজ দ্য রেশিও অফ কি একটা আনডিস্টার্ব আনব্রেন কম্প্রেসিভ স্ট্রেংথ আর ডিস্টার্ব কনভারসেশন ডিস্টার্ব জব। স্ট্রেংথ ডিস্টার্ব কম্প্রেসিভ। হ্যাঁ কিন্তু আমি যদি এটাকে যদি এসইউ দিয়ে বলি তাহলে তো ডেফিনিশন কি একই থাকবে আমি যদি বলি এটা না না ভ্যালু তো একই পাবো নাকি এসইউ বাই এসইউ আনডিস্টার্ব ডিভাইডেড বাই স্যার হ্যাঁ, ভ্যালু একই থাকবে। ভ্যালু কি একই থাকবে নাকি একই থাকবে স্যার। একই থাকবে কিন্তু ডেফিনেশন কি ঠিক হলো ডেফিনেশন কিন্তু এটা ডেফিনেশন কিন্তু কিউ ইউ দিয়ে বুঝতে পারছো ডেফিনেশন কিন্তু কি দিয়ে ইউ। কিউ দিয়ে ইউ ভ্যালু কিন্তু একই পাবা কিন্তু ডেফিনেশন এটা কিন্তু রং বাট এই রেশিও এবং এই রেশিও কিন্তু একই আসবে যেহেতু এসইউ ইজ হাফ অফ কিউ এটাও হাফ অফ কিউ হবে এটাও হাফ অফ কিউ হবে আলটিমেটলি দ্য সেন্সিটিভিটি উইল বি সেম কিন্তু আমি আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং আমাদের ডেফিনেশনে কি বলছে সেন্সিটিভিটি কি এসইউ আনডিস্টার্ব বলছে নাকি আনডিস্টার্ব ডিস্টার্ব বলছে নাকি কিউ আনডিস্টার্ব ডিস্টার্ব বলছে কোনটা বলছে ইউ আনডিস্টার্ব বাই স্যার ডিস্টার্ব। কিউ হ্যাঁ কাজে এটা কিন্তু ডিস্টার্ব খেয়াল রাখবা বলছে। হ্যাঁ ইটস ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ
যদিও তুমি এসিডি করলেও তুমি ইউ গেট দ্য সেম ভ্যালু, ইউ গেট দ্য সেম ভ্যালু। তাহলে এটা একটা সেন্সিটিভিটি একটা ডেফিনিশন গেল। এখন বলো সেন্সিটিভিটি কার বেশি হবে কার কম হবে তোমাদের কি মনে হয় বলো দেখি? সেন্সিটিভিটি বেশি মানে কি? ইট ইজ মোর সেন্সিটিভ। কম মানে কি? ইট ইজ লেস সেন্সিটিভ। এখন যেই তোমার কিছু কিছু ক্লে আছে ভেরি, যেটা ক্যানাডিয়ান কিছু ন্যাচারাল ক্লে আছে এটাকে বলা হয় কুইক ক্লে, এবং এটাকে তুমি যদি রিমোল্ডেড করো তাহলে এটা এত সেন্সিটিভ যে একটু রিমোল্ডেড হলেই এটার আনডিস্টার্ব স্ট্রেংথ অনেক কমে যায়। বুঝতে পারছো? আনডিস্টার্ব স্ট্রেংথ অনেক কমে যায়। তাহলে এই রেশিওটা কি হবে? অনেক কি হবে? এটা যদি অনেক কমে যায় ইয়ের তুলনায়, আনডিস্টার্বের তুলনায়, তাহলে এই রেশিওটা কি অনেক বেড়ে যাবে না কমে যাবে? জি স্যার, বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে তুমি বুঝতেছো যে সেন্সিটিভিটি বেশি হবে কোন ধরনের ক্লে বলো দেখি? যে ক্লে গুলি রিমোল্ডিং করলে অনেক বেশি স্ট্রেংথ হারিয়ে ফেলে। বুঝতে পারছো? বিকজ অফ ডিস্টারবেন্স যেই জি ক্লে স্যার। গুলি রিমোল্ড করলে বা ডিস্টার্ব করলে সেটা স্ট্রেংথ অনেক বেশি লুজ করে, স্ট্রেংথ অনেক বেশি কমে যায়। তাহলে আমাদের ঢাকা ক্লে যেটা, ঢাকা ক্লে কি সেন্সিটিভ ক্লে নাকি ইনসেনসিটিভ ক্লে? আমি একটা টেবিল দেখাবো তোমাদের এরপর। ঢাকা ক্লে কিন্তু সেন্সিটিভ ক্লে না, এটা ইনসেনসিটিভ ক্লে। ঢাকা ক্লে সেন্সিটিভিটি ইজ অনলি ধরো 1.5 বা 1.2 1.3। তার মানে এটাকে রিমোভ করলে খুব কম স্ট্রেংথ এটা হারায়। এটা যদি তোমার 80 হয়, হ্যাঁ, এটা হলো মনে করো তোমার 75, তাহলে রেশিওটা কত হলো? 80/75, তাই না? তাহলে সেন্সিটিভিটি কত হচ্ছে? 80/75, অনলি 1.1। হ্যাঁ, কিন্তু তুমি যদি একটা ক্যানাডিয়ান ক্লে নাও, কুইবেক থেকে, অন্টারিও থেকে, যে ক্যানাডিয়ান ক্লে গুলি ন্যাচারাল ক্যানাডিয়ান ক্লেস, দিস আর ভেরি ভেরি সেন্সিটিভ। এটা মনে করো কিউ আনডিস্টার্ব মনে করো তোমার 20, ঠিক আছে? এটা যদি স্ট্রাকচারটা যদি ব্রেকডাউন হয়ে যায়, এটা যদি ডিস্টার্ব হয়ে যায় বা রিমোল্ডেড হয়ে যায়, তাহলে এটাকে তুমি যদি আবার আনকনফিডেন্ট কম্পোজিট টেস্ট করো তুমি তখন পাও 2। তাহলে এটা সেন্সিটিভিটি কত বলো দেখি? স্যার 10। 10। বুঝতে পারছো? তাহলে এগুলোকে আমরা বলি কুইক ক্লেজ, যেগুলো সেন্সিটিভিটি অনেক বেশি সেগুলো বলা হয় কুইক ক্লে। মানে কুইক ক্লে তাহলে কি বুঝবা? যখন আমি বলবো দ্য ক্লে ইজ ভেরি কুইক, তার মানে ইট ইজ ভেরি সেন্সিটিভ ক্লে, এবং এটা রিমোল্ডিং করলে এটার আনকনফাইন্ড কম্পোজিট স্ট্রেংথ অনেক অনেক বেশি কমে যায়। এখন তোমাদের ক্লিয়ার হয়েছে সেন্সিটিভিটি সম্বন্ধে? ধারণা হয়েছে তো নাকি? জি জি স্যার। জি তাহলে স্যার। তাহলে দেখো এখানে একটা টেবিল দেখো। তাহলে আমাদের ঢাকা ক্লে কি দেখছো? ইনসেনসিটিভ, লেস দেন 2, ইনসেনসিটিভ। দেখছো তুমি ভ্যালুগুলো দেখছো কিরকম? 64। কুইক ক্লে কত দেখছো? 64। তার মানে কি 65 গুণ কমে যায়, 64 গুণ কমে যায়। তার মানে একটা যদি তোমার যদি ইয়ে হয়, তোমার 64 হয়, তাহলে ওটা কত হবে? 1 হবে নাকি? কিউ আনডিস্টার্ব যদি 64 হয়, তাহলে কিউ ডিস্টার্ব কত হবে? স্যার অনেক কম হবে। 64 হবে না? যদি সেন্সিটিভিটি 64 হওয়া লাগে, হ্যাঁ, বুঝতে পারছো? তার মানে এগুলা, এবং ইভেন মোর দেন দ্যাট, এগুলো হচ্ছে তোমার কুইক ক্লে। কাজে এগুলা কিন্তু আমাদের বাংলাদেশে কোনো ক্লেই কিন্তু সেন্সিটিভ নাই, কোনো ক্লেই নাই। এগুলো তোমার মোস্টলি দিস আর ন্যাচারাল ক্লেজ। এগুলো তোমার বেসিক্যালি এগুলো ক্যানাডিয়ান ক্লেজ, এবং এটা কুইবেক এবং অন্টারিও, এবং এগুলো তোমার হাই ময়েশ্চার কন্টেন্ট হয়, এগুলো ভেরি হাই লিকুইড লিমিট, এবং এগুলো কিউ আনডিস্টার্ব যদি যা হয় তোমার ডিস্টার্ব স্ট্রেংথ তার তোমার 32 গুণ কমে যায়, 16 গুণ কমে যায়, 64 গুণের চেয়েও বেশি কমে যায়। বুঝতে পারছো? সো সেন্সিটিভিটি ইজ দেখছো 16 থেকে 32, স্লাইটলি কুইক, মিডিয়াম কুইক, কুইক ক্লে। তাহলে কুইক ক্লে সেন্সিটিভিটি কত? স্যার গ্রেটার দেন 64। গ্রেটার দেন 64। তাহলে গ্রেটার 64 হতে হলে আমি একটা যদি তোমাকে ডাটা বলি, তোমার যদি আমি একটা ক্যানাডিয়ান ক্লে আমি টেস্ট করলাম, সেটার আমি কি পেলাম? সেটার আমি কিউ ইউ আনডিস্টার্ব পেলাম মনে করো 800 কিলোমিটার স্কোয়ার। তাহলে কিউ ডিস্টার্ব আমি কত পাবো? যদি 64 এর চেয়ে যদি বেশি হয় তাহলে এটা কত 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 হবে বলো দেখি? যদি 64 হয় তাহলে কত হইতে হবে? 800 ডিভাইড বাই 64, তাই না? 1.5।
এটা আমি পেলাম মনে করো 1.56 হ্যাঁ 1.56 আমি এটা পেলাম মাত্র মনে করো 1.3 তাহলে এটা সেন্সিটিভিটি কত হবে 100/1.3 কত হলো 76 বুঝতে পারছো তাহলে দ্যাট ইজ কুইক ক্লে তোমার নরমালি ওভার কনসেন্ট্রেট ক্লে গুলো সবসময় কিন্তু আমাদের ঢাকা ক্লে ইজ স্লাইটলি ওভার কনসেন্ট্রেট ক্লে কাজে আমাদের ঢাকা ক্লে কিন্তু less than 4 insensitive clay আচ্ছা এর সাথে আরেকটা টার্ম সেটা হচ্ছে তোমার যে থিক্সোট্রপি এটা কার সাথে রিলেটেড দেখো সেন্সিটিভিটির সাথে রিলেটেড তুমি যখন একটা ক্লে এর স্ট্রেন্থ লুজ করে কখন যখন এটাকে কি করো রিমোল্ড করো কেন করে বিকজ অফ ব্রেকডাউন অফ স্ট্রাকচার অ্যান্ড ফেব্রিক ঠিক আছে একটা ক্লে তোমার যখন ডিস্টার্ব করো তখন এটার ফেব্রিক এবং স্ট্রাকচার ভেঙে যায় যার জন্য একটা রিমোল্ডেড সয়েলের অথবা একটা আনডিস্টার্ব সয়েলের কি হয় স্ট্রেংথ কিন্তু লুজ করে কার থেকে লুজ করে আনডিস্টার্বের চেয়ে এটা ডিস্টার্বের স্ট্রেংথ কম হয় ঠিক আছে এখন কিন্তু এই যে লুজটা সেটা ডিপেন্ড করে কিন্তু কারোর উপরে সেন্সিটিভ উপরে সেন্সিটিভিটি যত বেশি হবে তত বেশি লুজ করবে এখন তুমি যদি এই রিমোল্ডেড সয়েলটাকে তুমি যদি কি করো তুমি যদি এটাকে অ্যালাউ করো কি করো এটাকে তুমি যদি রেখে দাও উইদাউট ফার্দার ডিস্টারবেন্স অ্যান্ড ফার্দার চেঞ্জ ইন ওয়াটার কন্টেন্ট তাহলে এটা কিছুটা হলেও তোমার এটার অরিজিনাল স্ট্রেংথ এবং স্টিফনেস গেইন করে উইথ টাইম এই যে ইনক্রিজ ইন স্ট্রেংথ অ্যান্ড স্টিফনেস উইথ টাইম সেটা কেন হয় বিকজ অফ রিওরিয়েন্টেশন অফ অ্যাবজর্ব মলিকুলস অফ ওয়াটার এই যে ফেনোমেনা এটাকে বলা হচ্ছে থিক্সোট্রপি তাহলে থিক্সোট্রপিটা বেসিক্যালি কোন ধরনের ক্লের জন্য বলো দেখি এটা কি ইনসেনসিটিভ ক্লের জন্য নাকি সেনসিটিভ ক্লের জন্য কার জন্য এটা ইনসেনসিটিভ ক্লের জন্য নাকি সেনসিটিভ ক্লের জন্য এটা ফর সেনসিটিভ ক্লে হ্যাঁ এবং এটা ডেফিনেশনে কি তুমি যদি একটা ক্লেকে যদি রিমোল্ড করো তাহলে তার স্ট্রাকচার এবং ফেব্রিক ভেঙে যায় এবং এটা স্ট্রেংথ লুজ করে বাট তুমি যদি এটাকে রেখে দাও উইদাউট ফার্দার ডিস্টারবেন্স এবং উইদাউট ফার্দার চেঞ্জ ইন ওয়াটার কন্টেন্ট তাহলে এটা উইথ টাইম এটা কিছুটা স্ট্রেংথ সে গেইন করে স্ট্রেংথ এবং স্টিফনেস গেইন করে কিভাবে গেইন করে বিকজ অফ রিওরিয়েন্টেশন অফ অ্যাবজর্ব মলিকুলস অফ ওয়াটার এই যে ফেনোমেনা যে তোমার গেইন ইন স্ট্রেংথ অর স্টিফনেস বিকজ অফ রিওরিয়েন্টেশন অফ অ্যাবজর্ব মলিকুলস অফ ওয়াটার এই ফেনোমেনাকে বলা হচ্ছে তোমার থিক্সোট্রপি এটা ডেফিনেশন আমি তো অনেক সময় তোমাদের লিখতে দেই হ্যাঁ you define the concept of you explain the concept of thixotropy তাহলে তুমি জাস্ট একটুকু লিখবে এর বেশি না এটাকে তুমি সাজিয়ে রাখো বা এটাই রাখো হ্যাঁ বুঝতে পারছো থিক্সোট্রপি বুঝতে পারছো তো হ্যাঁ তোমার একটা সেন্সিটিভ ক্লে এটা তোমার কিছুটা স্ট্রেংথ এবং স্টিফনেস গেইন করে উইথ টাইম বিকজ অফ রিওরিয়েন্টেশন অফ অ্যাবজর্ব মলিকুলস অফ ওয়াটার এই প্রসেসটাকে বলা হচ্ছে থিক্সোট্রপি এই প্রসেসটাকে বলা হচ্ছে থিক্সোট্রপি আর এই যে প্রবলেমটা আমি দিয়েছি এটা তোমার করবা দেখো ডায়ামিটার কত 38 মিলিমিটার স্ট্রেন ফিল করছে কততে 10%-এ তাহলে কার্টের এরিয়া কত হবে অরিজিনাল এরিয়া বের করবা তাকে 1 মাইনাস 0.1 দিয়ে ভাগ করলে ইউ গেট দ্য কার্টের এরিয়া যখন ফিল করছে আর যখন ফিল করছে তখন তোমার ইয়ে কত লোড কত 106 নিউটন এটাকে যদি এরিয়াটা ভাগ করো কার্টের এরিয়া ভাগ করো তাহলে তুমি কি পাবা কিউ আনডিস্টার্ব পাবা আর এটারই তোমার রিমোল্ডেড অবস্থায় কত ইয়ে বলছে 21 তাহলে সেন্সিটিভিটি কত হবে তাহলে তুমি তুমি যদি কিউ আনডিস্টার্ব পেলা সেটাকে তুমি যদি কিউ ডিস্টার্বে ভাগ করো ইউ গেট দা সেন্সিটিভিটি এটা চেক করে দেখবা সেন্সিটিভিটি কিন্তু 4 পাবো এবং এখানে তোমার কি এই 38 মিলিমিটার কি কাজে লাগবে কোথাও এই ডাটাটা কি কোথাও লাগবে কাজে না সেটা লাগবে না স্যার লাগতেছে না তুমি লোডকে কি দিয়ে ভাগ করবা বলো দেখি লোডকে এরিয়াতে ভাগ করবো কোন এরিয়া আরেকটা রিভিউ স্যার কারকে এরিয়া দেওয়া দিব কারেক্ট এরিয়া তুমি কিভাবে পাবা অ্যাকচুয়াল এরিয়ারে 1 মাইনাস অ্যাকচুয়াল এরিয়া কি দিয়ে ভাগ করবা ডিভাইডেড বাই 1 মাইনাস মাইনাস ই স্যার মানুষ জানো
তাহলে এটার ইয়ে কত? আমার এরিয়া কত বলো দেখি? 1260 পাই বাই 4 ইন্টু কত? 38 স্কোয়ার, এই তো? স্যার 134 তাকে ভাগ করছে কত দিয়ে? 0.9 দিয়ে ভাগ করছে, তাই তো? 1 মাইনাস 0.1 0.9, তাহলে কত হচ্ছে? 1260। ঠিক আছে? তাহলে 1260 আর লোড কত? 106। 106 তাহলে এটাকে আমি ইনভার্স করলাম, 106 দিয়ে গুণ করলাম। তাহলে কিউ আনডিস্টার্ব কত হচ্ছে? 0.084 কি? নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তোমাদেরকে আমি একটা টিপস দিছিলাম, খেয়াল আছে? নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা কার সমান? এটা সমান কি? এটা সমান 1000 কিলো। এটা 1000 কিলো নিউটন পার মিটার। তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করি, ঠিক আছে? তাহলে কত পেলাম? 84। ঠিক আছে? 84 পেলাম। আর তোমার কিউ ডিস্টার্ব কত পাইছো? 21, 21, তাই না? তাইতে বলা হয়েছে, তাই না? ইন দ্য রিমোটেড অর ডিস্টার্ব স্টেট কত পাইছি? 21। তাহলে কিউ ডিস্টার্ব কত? 21। আর আনডিস্টার্ব কত পাইছি? 84। তাহলে 84 কে 21 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, এটা তো 2 মিনিটের একটা প্রবলেম। হ্যাঁ, এটা ক্লাস টেস্টে দেওয়ার মতো একটা প্রবলেম হয়। সেখানে আমি এটা কিন্তু দিতে পারি না। গ্রান্ড ফাইনাল দিতে পারি। এটা কি পারবা দিলে? পারবা তো নাকি? কি বুঝো নাই? জি স্যার জি স্যার জি স্যার করবে তুমি এই ডাটা থেকে কি বের করছো? কিউ আনডিস্টার্ব। আর তোমাকে আর কি দেওয়া আছে? কিউ তুমি বের করছো কোনটা? এখান থেকে যে আমি কিউ বের করছি, এটা কি ডিস্টার্ব বের করছি কিনা আনডিস্টার্ব বের করতেছি? আনডিস্টার্ব বের করছি স্যার আনডিস্টার্ব বের করছি। আর কিউ ডিস্টার্ব কত দেওয়া আছে? 21 21। তাহলে এটাকে দিয়ে ভাগ করলে কি পাবা? সেনসিটিভিটি। জি স্যার ঠিক আছে? অথবা আমি যদি বলি যে সেনসিটিভিটি 4 হয়, সেনসিটিভিটি যদি 4 হয়, তাহলে আনডিস্টার্ব কিউ কত? তাহলে কি করবা? 21 টা 4 দিয়ে গুণ করে দাও। গুণ করবা না ভাগ করবা? গুণ করবো স্যার 21 ইন্টু 4 তাহলে আনডিস্টার্ব হয়ে যাবে না, না, আনডিস্টার্ব আমি বেরি করলাম। ও হ্যাঁ তাহলে ভাগ করবো স্যার ডিস্টার্ব করবো হ্যাঁ, আর আমি যদি বলি যদি সেনসিটিভিটি 4 হয়, তাহলে কিউ ডিস্টার্ব কত হবে? তাহলে এই যে 84 পেলা, সেটাকে কি দিয়ে ভাগ করবা? সেটাকে কি 4 দেওয়া 4 দিয়ে ভাগ করবা না? তাহলে এটাই পাবা। তাই না? এটাই পাবা। আর এখানে এটা লাগতেছে না। এটা লাগতেছে না। আচ্ছা, এখন আমাদের লাস্ট যেটা টপিকটা বাকি থাকলো তোমার ভ্যান শেয়ার। এটা কি বলছিলাম? এটা কি ফিল্ড টেস্ট নাকি ল্যাবরেটরি টেস্ট? কি বলছিলাম? খেয়াল আছে? ভ্যান শেয়ার টেস্ট। এটা কিন্তু ফিল্ড টেস্ট, হ্যাঁ? এবং এটা কার জন্য অ্যাপ্লিকেবল? ফর ক্লেই সয়েলস, ফর ভেরি সফট ক্লে, যাদের আনডেনসিয়েশন অনেক কম, 100 চেয়েও কম, হ্যাঁ? তাহলে এটা আমরা কোথায় করতেছি? ল্যাবে না ফিল্ডে? ফিল্ডে ফিল্ডে করতেছি। ঠিক আছে? এটা আমরা ফিল্ডে করছি। একটু খেয়াল রাখো। এটা আমরা কিন্তু ফিল্ডে করতেছি। আচ্ছা। এখানে আমরা কি ইউজ করি? একটা ভ্যান ইউজ করি, একটা ভ্যান, হ্যাঁ? এটাকে বলা হয়, এবং এটার এই ভ্যানের কিছু ব্লেড থাকে। এই ব্লেডের একটা হাইট থাকে এবং একটা উইডথ থাকে। এবং হাইট টু উইডথ রেশিও তোমার মোটামুটি তোমার 2:1। এবং এগুলার ভ্যারি করে, দেখো উইডথ কত ভ্যারি করতেছে? ধরো 50 থেকে 100 হতে পারে, হ্যাঁ? আর যদি 50 থেকে 100 হয়, তাহলে তোমার হাইট কত হবে? হাইট হবে তার ডাবল। হাইট হবে তার ডাবল, হ্যাঁ? এখন এটা ছবিটা দেখো। আর এখানে যেটা আমরা কি করি? আমরা এটা একটা রোটেশন দিয়ে কিন্তু টর্ক দিয়ে এটাকে আমরা ইয়ে করি। দেখো, এই টেস্ট আমরা কোথায় করি দেখো। এই একটা এটা এই যে ছবিটা দেখছো, এটা হলো ফিল্ড ভ্যান। আমরা ১ম এ একটা বোরিং করি। আমরা ১ম এ কি করি দেখো, ১ম এ আমরা একটা বোরিং করি, হ্যাঁ? একটা বোরিং করি, এবং দিস ইস দ্য বেস অফ দ্য বোরহোল। আমি এই ভ্যানটাকে একটা রডের সাথে লাগিয়ে এটাকে আমি এট দ্য বেস অফ দ্য বোরহোল আমি এটাকে ইনসার্ট করি। বুঝতে পারছো? একটা বেস অফ দ্য বোরহোলটাকে আমি দিলাম, হ্যাঁ? আর আমি আনডেনসিয়েশন সিস্টেম বের করব কার? তার নিচে যে সয়েলটা। তারপর আমরা কি করি দেখো, এটাকে এটাকে তোমার একটুখানি খুব স্ট্রিক্টলি পুশ করে একটু ঢুকাই দিই এটার ভিতরে। এবং কতখানি দেই? 4B। 4B টা কি? B টা হচ্ছে তোমার এই বোরহোলের ডায়ামিটার। তাহলে এই বোরহোলের ডায়ামিটার তোমার যদি 18 ইঞ্চি হয়, হ্যাঁ? তাহলে আমি এখানে এটাকে আমি কতখানি ইনসার্ট করব?
এর 4 গুণ, হ্যাঁ? এর 4 গুণ। আমি কিন্তু এখনো কিন্তু টেস্ট শুরু করি নাই। এটাকে বেস অফ দ্য বোরহোলের মধ্যে আমি আগে রেস্ট করালাম। এটাকে আমি স্টিল ডিপ পুশ করলাম। এই মাটির মধ্যে এটাকে নিয়ে আসলাম। এবং কত নিচে নেব? এই বোরহোলের যে ডায়ামিটার তার 4 গুণ। তারপরে আমি এখানে কি করব? এই টপে আমি একটা টর্ক এপ্লাই করব। এই টপে আমি একটা টর্ক এপ্লাই করব। তার মানে এখানে এখানে আমি একটা রেঞ্জ দিয়ে আমি এটাকে ঘুরাবো। এই রডটাকে আমি ঘুরাবো। ঘুরালে তোমার কি হবে? এটা ঘুরবে? আমি যদি এটাকে যদি এভাবে ঘুরাই, তাহলে এটা তো একটা ব্লেড। এটা হলো ব্লেড, এটা হলো হাইট। এবং এখানে তোমার ব্লেড আছে কয়টা? ৪ টা ব্লেড। তাই না? এটা ছবি আমি দেখাচ্ছি। এখানে কয়টা ব্লেড আছে? এটা সেকশনটা বুঝতে পারতেছো? এই রডের সাথে তোমার কয়টা ব্লেড লাগানো আছে বলো দেখি? ৪ টা। ৪ টা ব্লেড এবং এই টোটাল উইডথ কত হবে? এইটা যোগ এইটা। তাই না? এইটা যোগ এইটা। আর হাইটটা কত? ইট ইস দ্যা হাইট। হ্যাঁ? তারপর আমি টর্ক দিয়ে এটাকে আমি ফিল করাবো। এবং আমি টর্কটা এখানে মেজার করব। এই টর্কটা মেজার করব এবং আমি এই ব্লেডের যে ডাইমেনশন, এটার D কত, এটার H কত, সেগুলো দিয়ে আমি এবং টর্কের ভ্যালু থেকে আমি এটার আনডেন্সিয়েশন বের করতে পারবো। তাহলে বেসিক জিনিসটা কি বুঝতে পারতেছো তো? আমি একটা একটা ভ্যান একটা ব্লেডকে যেটাকে বলা হচ্ছে ভ্যান আরকি। হ্যাঁ, ভ্যানকে আমি নিচে নামাবো। তারপরে আমি একটা বোরহোলের মধ্যে আমি একটু নিচে নামিয়ে তারপরে আমি উপরে টর্ক এপ্লাই করব। সেই টর্কটা মেজার করব এবং সেই টর্ক মেজারমেন্ট থেকে এবং এই যে ভ্যানের যে ডাইমেনশন, এই যে ব্লেডের যে ডাইমেনশন, এটার উইডথ এবং ডায়ামিটার, এটা উইডথ এবং হাইট সেখান থেকে আমি এবং এটা যখন ঘুরবে তখন এটা যে ফেল করবে তখন এই সারফেসটা কি হবে বলো দেখি? আমি যদি এর উপরে যদি এটাকে যদি আমি টর্ক দিয়ে যদি ঘুরাই, তাহলে এখানকার সল্টটা তো আল্টিমেটলি ফেল করবে তো। টর্কটা আস্তে, আস্তে বাড়াচ্ছি। তারপরে সল্টটা কি করবে? ফেল করে যাবে। এই তো? যখন তাহলে এখানে যে ফেলুর সারফেস যেটা হচ্ছে, সেটা কিরকম হচ্ছে বলো দেখি? এটাকে যদি ঘুরাও তাহলে কি হবে? একটা সিলিন্ড্রিক্যাল সারফেস জেনারেট করবে না? এটাকে তুমি যদি ঘুরাও তাহলে তোমার সারফেসটা কেমন হবে এখানে? সিলিন্ডার। সিলিন্ড্রিক্যাল হবে না? তাই না? তাহলে এখানে জি একটা স্যার। সিলিন্ড্রিক্যাল সারফেস হবে। জি স্যার। এবং সেই সিলিন্ড্রিক্যাল সারফেস ডায়ামিটার কি হবে? এই ব্লেডের উইডথ এর সমান ব্লেডেড টায়ার। হ্যাঁ। স্যার ব্লেডের যে ব্লেডের টোটাল, সমান কটা? তাই না? সেটা সমান হবে। আর হাইট কিন্তু একই থাকবে। হাইট যা আছে তাই থাকবে। তাহলে এই জিনিসগুলো দেখো আমি এখন একটু থিওরিটিক্যালি দিতে যাচ্ছি। তোমার এক্সপ্রেশন গুলি কি হবে সেটা দেখো। এখান থেকে আমি একটা ছোট প্রবলেম দেই। অথবা একটা তোমাকে অনেক সময় বলে ইউ রাইট এ শর্ট নোট অন ভ্যান শেয়ার টেস্ট। এখন দেখো আমার ভ্যানটা কোথায় আছে? এখন এখন ছবিটা দেখতে পাচ্ছ? ভ্যানটা দেখতে পাচ্ছ কিরকম? জি স্যার। অ্যাকচুয়াল ছবি দেখতে পাচ্ছ? ফটোগ্রাফটা দেখতে পাচ্ছ তো না? এই যে এইটা হচ্ছে তোমার ভ্যান। দেখছো এখানে কয়টা ব্লেড আছে? বলো দেখি কয়টা ব্লেড আছে? স্যার ৪ টা। ৪ টা ব্লেড, হ্যাঁ। ৪ টা ব্লেড কিন্তু একদম সিমেট্রিক্যালি ৪ টা ব্লেড আছে। তাহলে উইডথ টা কত হবে? ২ টা ব্লেডের যোগফল, তাই না? উইডথ টা কত হবে? টোটাল উইডথ টা কত হবে? এই ২ টা ব্লেডের ২ টা এই পাশ ব্লেডের যোগফল। যোগফল, হ্যাঁ। আর তুমি যখন এটাকে যখন শিয়ার করবা, যখন টর্ক এপ্লাই করবা, সয়েলটা যে ফেল করবে, ওইটা যে ডায়ামিটার হবে, সেই ডায়ামিটারটা কত হবে? স্যার ২ টা ব্লেডের ব্লেডের উইথ ডায়ামিটার। ব্লেডের টোটাল উইডথ, তাই না? ব্লেডের টোটাল উইডথ। এখন তোমার দেখো এই ফ্যানটা তাহলে আমার কোথায় আছে? এটা আমার গ্রাউন্ড সারফেস, তাই না? তাহলে আমার অলরেডি এটা নিচে আছে, তাই না? তাই না? এই জি ছবিটা স্যার বুঝতে বোরিংয়ের পারতেছো নিচে তো? আছে। হ্যাঁ, বোরিং এর নিচে আছে। তারপরে আমি এটা কিভাবে দেখছি? এটা একটা টর্ক রেঞ্জ। এটা কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় টর্ক রেঞ্জ, হ্যাঁ? এখন আমি এটা রেঞ্জ দিয়ে আমি এটাকে ঘুরাবো। এবং টর্কটা আমি কোথায় মেজার করব? আমার একটা থাকবে ডেফিনিটলি আমার এটার সাথে কি থাকবে? একটা টর্কের একটা ডায়াল গেজ থাকবে। সেখান থেকে আমি টর্কটা পাবো। সেখান থেকে আমি কিটা পাবো? কত টর্কে এটা ফেল করলো? কত টর্কে এটা ফেল করলো সেটা আমি পাবো। তাহলে তোমার এই দেখো এটা ভ্যানটা। এখানে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে দেখছো? ভ্যানটা আরো ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা বোধহয় ল্যাবরেটরি ফ্যান। হ্যাঁ, এটা ল্যাবরেটরিতে আমরা অনেক সময় করি। ল্যাবরেটরিতে করি। আমরা ল্যাবরেটরিতে দেখাচ্ছি না আমরা ভ্যান শিয়ার টেস্ট কোথায় করতেছি? ফিল্ডে করতেছি। হ্যাঁ? ফিল্ড টেস্টটা। তাহলে এই দেখছো এই যে ভ্যানটা, এই যে টর্ক এপ্লাই করতেছো, এটা একটা এক্সটেনশন রড। তাহলে টর্ক এপ্লাই করলে একটা ম্যাক্সিমাম টর্কে এটা ফেল করবে। তুমি এখানে কি করতেছো? রোটেশন এপ্লাই করতেছো। 0.1 ডিগ্রি পার সেকেন্ড। রোটেশনটা কি? 0.1 ডিগ্রি পার সেকেন্ড। তাহলে ১ মিনিটে কত হবে বলো দেখি? কত ডিগ্রি হবে? 60 into 0.1 ৬ ডিগ্রি। জি স্যার 6। রাইট?
ভেরি ফাস্ট একটা রোটেশন দেবে। খুব আনব্রেইন টেস্ট তো এটা তাহলে আনব্রেইন টেস্ট বুঝতে পারছো? এটা আনব্রেইন টেস্ট। কাজেই তোমার এটা যখন ফেল করবে তখন তুমি এখানে আনডিস্টার্ব স্টেট পেয়ে যাবা। তুমি এই টপ থেকে তুমি কি পাবা? এই মেক্সিমাম টপ থেকে তুমি আনডিস্টার্ব স্টেট পাবা। তারপরে তুমি যদি তারপরে তুমি ডিস্টার্ব হয়ে গেছে। তারপরে তুমি যদি আরো যদি এটাকে আরো যদি ঘুরাও তাহলে তুমি এই ভ্যালু থেকে তুমি কি পাবা? ডিস্টার্ব স্টেট পাবা। তাহলে এইখান থেকে পাচ্ছ আনডিস্টার্ব আর এই টপের থেকে পাচ্ছ ডিস্টার্ব স্ট্রেংথ। তাহলে এটা ওই আনডিস্টার্ব এর সাথে ভাগ করলে তুমি কি পাবা? সেনসিটিভিটি। হ্যাঁ? স্যার কিউইউ হ্যাঁ। মানে যদি আমি হ্যাঁ, এখান থেকে তুমি তো আনরেঞ্জ সিস্টেম পাবো তো? এখান থেকে আমি আনরেঞ্জ সিস্টেম পাবো। এসি মানে টি এবং কিউ কোথা থেকে? এই মেজারমেন্ট থেকে, হ্যাঁ? এবং আনরেঞ্জ সিস্টেম ডাবল হবে কিউইউ। তাহলে তুমি একটা কিউইউ পাচ্ছ আনডিস্টার্ব থেকে, একটা কিউইউ পাচ্ছ ডিস্টার্ব থেকে। এবং তার রেশিওটাই হবে সেনসিটিভিটি। কাজে এখান থেকে আমার সেনসিটিভিটিও মেজার করতে পারি। আনরেঞ্জ সিস্টেম মেজার করতে পারি। তাকে ২ দিয়ে গুণ করলে কিউইউ পাবা। আর সেই রেশিও থেকে কি পাবা? রেশিও থেকে কি পাবা? সেনসিটিভিটি পাবা। এমন কিছু থিওরিটিক্যাল ইকুয়েশন আছে। হোয়াট আর দ্যা ইকুয়েশন গুলো কি? অ্যাসাম্পশন কি এখানে দেখো। তোমাকে যদি বলি তুমি অ্যাসাম্পশন গুলো লেখো। তাহলে তুমি এগুলা লিখবা। যে phi 0 এখানে কোনো ডিস্টার্বেন্স হয় না যখন তুমি ডেটা ইনসার্ট করো। এখানে কোনো ড্রেনেজ হয় না এবং এখানে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস জেনারেট করে। হ্যাঁ? তো এই দিস আর দ্যা বেসিক অ্যাসাম্পশনস ইন দিস টেস্ট। হ্যাঁ? এবং তুমি গুলোতে আসো। তাহলে এখানে তোমার কোথায় জেনারেট করছে? বলো দেখি? এটা যে ফেল করবে তোমার এই সাইডেও শেয়ারিং হবে আর টপ বটমেও হবে, তাই না? এই যে এই যে এই যে তোমার এটা এর উপরেও থাকবে মাটি, নিচেও থাকবে মাটি আর সাইডেও মাটি থাকবে। উপরে, নিচে এবং সাইডে। তাহলে এখন তোমার এই যে মেজারমেন্ট গুলি তোমার টপটা দেখো সাইডে হচ্ছে, টপে হচ্ছে, বটমে হচ্ছে। তাহলে টোটাল কত হবে? টপে এবং বটমে সেম হবে আর সাইডে ডিফারেন্ট হবে। বুঝতে পারছো? আমার এই যে তোমার সিলিন্ডারটা এখানে কোথায় তোমার তোমার ফোর্স ডেভেলপ করবে? সাইডে, দুই সাইড আর টপ টপে, বটমে আর সাইডে। সাইডটা কি? সিলিন্ড্রিক্যাল সারফেস। সাইডটা কি? সিলিন্ড্রিক্যাল সারফেস না সাইডটা? ওই জি সাইডে স্যার সিলিন্ড্রিক্যাল সারফেস। তাহলে ওই সাইডে ওই সাইডের এরিয়া কত? বলো দেখি। একটা টপ এরিয়া তোমার এই যে টোটাল সাইডটা এই টোটাল এরিয়া কত? বলো দেখি। পাই ডি হচ্ছে তোমার কি? সার্কামফারেন্স। আর এইচটা কি? এই যে গুণগুলো কি পাবা? ওই এরিয়াটা পাবা নাকি? টোটাল যে সিলিন্ড্রিক্যাল সারফেস সেই সারফেস এরিয়াটা কত? স্যার দিয়ে পাই ডি এইচ পাই ডি এইচ এরিয়া। এবং ওখানকার তাহলে সেটা হলো এরিয়া, তাই তো? আচ্ছা। আর সেই এরিয়াকে তুমি যদি এসইউ তে গুণ করো, মানে ওখানকার সলিড যদি শেষটা যদি এসইউ হয়, হ্যাঁ? তাহলে তুমি যদি এসইউ কে যদি গুণ করো তাহলে তুমি কি পাবা? ফোর্স পাবা, তাই তো? ফোর্স পাবা না? এসইউ তো কিলোমিটার মিটার স্কয়ার। আর মিটার স্কয়ার হলো তোমার এরিয়া। তাহলে তুমি কি পাবা? কিলোমিটার কিলোমিটার ফোর্স 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 পাবা, ফোর্স পাবা। আচ্ছা ফোর্স পাচ্ছ। আচ্ছা এখন এইটা তাহলে সেন্টারে তুমি টর্কটা কোথায় এপ্লাই করছো? এই সেন্টারে এপ্লাই করছো না? টর্কটা কোথায় এপ্লাই করছো বলো দেখি? সেন্টার এই সেন্টারে। স্যার সেন্টার বরাবর হ্যাঁ, তাহলে সেই ফোর্সটাকে তাহলে আমার পাই ডি হচ্ছে হলো সারফেস পাই ডি এইচ হচ্ছে তোমার হলো সারফেস এরিয়া। ঠিক আছে? দেখো। তাকে যদি আমি এসইউ তে গুণ করি তাহলে আমি কি পাচ্ছি? ফোর্স। এটাকে আমি যদি মোমেন্ট আর্ম দিয়ে গুণ করি তাহলে আমি কি টর্কের ভ্যালু পাবো না? তাহলে এখানে মোমেন্ট আর্মটা কত বলো দেখি? দিস ইজ দ্য ফোর্স। একটু বোঝার চেষ্টা করো। দিস ইজ দ্য ফোর্স। আমি এখানে কিন্তু একটু মেকানিক্স চলে যাচ্ছি। দিস ইজ দ্য ফোর্স। তাকে আমি কি দিয়ে গুণ করবো? টর্ক পেতে হলে কি দিয়ে ফোর্স ইনটু কি? ডিস্টেন্স ফোর্স ইনটু মোমেন্টাম। তাহলে তুমি যে এখানে যে টর্ক দিচ্ছ তাহলে এটা মোমেন্টাম কতখানি? ফোর্সটা কোথায় ডেভেলপ করতেছে? হাফ প্লেট মানে আর ডিসটেন্স ডি স্যার বাই টু। আর ডি বাই আর টু হলো ডি বাই টু।
এই যে ডি হয় the total width এখানে কিন্তু ডিটা বলছে কিন্তু টোটাল width অথবা diameter of the soil cylinder তাহলে এটা ইনটু কত ডি বাই 2 তাহলে এটা হচ্ছে টোটাল টর্ক তাহলে আমার এটা কত হলো পাই ডি এইচ স্কোয়ার বাই 2 নাকি পাই ডি স্কোয়ার এইচ বাই এসইউ টর্কটা কত হচ্ছে পাই ডি স্কোয়ার এসইউ বাই এইচ এসইউ Pi d by square h into SO divided by 2. Pi আছে? d square is divided by 2. তাহলে সেখান থেকে আমি যদি টর্ক জানি তাহলে তুমি কি জানবা তুমি তো ডিআরএস জানো তাই না তুমি তো ব্লেডের ডাইমেনশন জানো তুমি তো ব্লেডের ডাইমেনশন জানো হ্যাঁ তোমার মনে করো ডি হচ্ছে মনে করো সে 50 আর এইচ হচ্ছে মনে করো 2:1 100 ডাবল হয় সবসময় তাই না ডি হচ্ছে 50 মিলিমিটার এটা হচ্ছে তার ডাবল টর্কটা তুমি পেলা মনে করো নিউটন মিটারে পেলা সেটাকে আমি 1000 দিয়ে গুণ করলে কি পাবা কি হবে বলো দেখি এটাকে 1000 দিয়ে গুণ করলে কি হবে নিউটন মিলিমিটার তাই তো এটাকে 1000 দিয়ে গুণ করলে কি হবে নিউটন 10 millimeter. Newton মিলিমিটার millimeter. আচ্ছা মিলিমিটার তাহলে নিউটন মিলিমিটারকে তুমি যদি মিলিমিটার স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে এসে কিসে আসবে নিউটন মিলিমিটার আর এই এটা হচ্ছে মিলিমিটার কিউব হবে তাই না এটা পাই ডি পাই ডি স্কোয়ার এইচ এটা যদি আমি সব যদি মিলিমিটার বসাই তাহলে এটা কিসে আসবে মিলিমিটার কিসে আসবে বলো Millimeter cube. Sir, cube. কিউব তাহলে তাহলে কি হচ্ছে নিউটন মিলিমিটারকে যদি মিলিমিটার কিউবে ভাগ করতেছো এসিটা তাই না তাহলে ইউনিটটা কি হবে বলো Sir, per millimeter. Millimeter square. নিউটন পার মিলিমিটার স্কোয়ার Millimeter square. সেটাকে যদি 1000 দিয়ে গুণ করো তাহলে কি হবে Sir, 1 kilonewton per mm square. তাহলে কিলোমিটার পার মিটার স্কোয়ার হবে তাই তো তাহলে সেটা হবে ঠিক আছে তাহলে আমি যদি নিউটন পার আমি যদি টর্কটাকে যদি নিউটন মিটার থাকে আমি 1000 দিয়ে গুণ করবো নিউটন মিটার করব আর এই সব ডাইমেনশন আমি কিসে বসাবো ডি এবং Sir, এইচ মিলিমিটার বসাবো তাহলে আমি এই আনরেস্ট এসিতে কিসে পাবো নিউটন পার মিলিমিটার স্কোয়ার ঠিক আছে জি স্যার তাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে আমি কিসে পাবো Sir, 1 kilonewton per millimeter square. হ্যাঁ না আমি যা পাই আর কি আমি তো এসে যা পাই সেকে আমি 1000 দিয়ে গুণ করলে আমি কিলোমিটার পার মিলিমিটার স্কোয়ার পাবো তাই না আমি তো 1 তো পাচ্ছি না আমি এসিতে একটা ভ্যালু পাবো তো নিউটন পার মিলিমিটার স্কোয়ার নাকি হ্যাঁ হ্যাঁ সেটাকে 1000 দিয়ে গুণ করবা সেটাকে 1000 দিয়ে গুণ করলে তখন কিলোমিটার মিটার স্কোয়ার হয়ে যাবে হ্যাঁ আমি সবসময় কিন্তু নিউটন পার মিলিমিটার স্কোয়ার দিয়ে করতেছি তাহলে সেটা তোমার সেই এখন তো এটা তো শুধু আমি তো টোটাল টর্কটা বাইর করি নাই এটা তো আমি শুধু ইয়েতে করলাম কি দিয়ে করলাম ইয়ের জন্য করলাম কার জন্য সাইডের জন্য করলাম কিন্তু টপ এবং বটমেও তো তোমার ইয়ে হবে নাকি জি স্যার হ্যাঁ তাহলে তাহলে আমাকে টোটাল টর্কটা বের করতে কি করতে হবে এই সাইডেরটা আমি কিন্তু শুধু সাইডেরটা নিচ্ছি কিন্তু আমি তো তোমার শুধু সাইডটা দেখালাম তাই না টপ বটম দিয়ে করতে হবে না জি করে স্যার সবগুলো যোগ করতে হবে সেটা দিয়ে কিন্তু আমি এসি বের করবো সেটা দিয়ে আমি কি বের করবো অ্যাকচুয়াল এসিটা আমি তোমাদের একটা জাস্ট এক্সাম্পল দেখালাম যে টক জানা থাকলে এই জানা থাকলে তোমার এসিটা বের করা যায় কিন্তু আমি কি শুধু কি সাইডটা দিয়ে বের করে ফেলবো না আমার টপ বোর্ডের মধ্যে শেয়ার হচ্ছে কাজে আমার আলটিমেটলি টোটাল টকটা বের করতে হবে তাহলে সাইডটা আমি দেখালাম আর টপ বটমের জন্য কত হবে বলো দেখি টপ বটমের জন্য যে এটা আমি দেখো সাইডের জন্য দেখাচ্ছি দেখছো এটা আমি দেখাচ্ছি সাইডের জন্য আর পাই ডি আর টপ বটমের জন্য কি হবে দেখো যেকোনো একটা যদি টপ নাও বটম নাও তাহলে এটাকে যদি আমি ইয়ে করি দেখো তাহলে এটা হচ্ছে আর Circular area. হ্যাঁ এটা হবে তোমার কি তোমার একটা সার্কেল তো তাই না তার আমি একটা ডিস্টেন্স কত এটা ইয়ে কত এরিয়া কত এটা লেন্থ কত পাই ডিআর তাই তো পাই ডি পাই ডিআর এটা কত হবে
এটা যদি r দূরত্বে নিচ্ছি আরকি আমি, তাই না? এটা হলো dr এবং এটা রেডিয়াস কত? পাই r, তাই তো? তাহলে তোমার এটার এটা এই সার্কামফারেন্স টা কত হবে এবং এই এরিয়াটা কত হবে? এই এরিয়াটাকে আমি বের করতে কি করব? বলো? এই ডিস্কের এই ডিস্কের এই দেখো, এই যে টুয়াইস পাই r, পাই d কত করছি না? টুয়াইস পাই r টা কি? 4 ab স্যার, পেরিমিটার। স্যার পেরিমিটার। পেরিমিটার, হ্যাঁ, সার্কামফারেন্স। এটা কি এটা? পেরিমিটার বলবো নাকি সার্কামফারেন্স বলবো? কোনটা বলবো? সার্কামফারেন্সই বলবো আমরা, তাই না? পেরিমিটার বলবো কেন? জি স্যার। সেম, স্যার। সেম, হ্যাঁ। তাকে তুমি যদি dr দিয়ে গুণ করো তাহলে তুমি কি পাবা? এই এরিয়াটা পাবা, তাই তো? জি স্যার। তাকে তুমি যদি এসিও দিয়ে গুণ করো তাহলে কি পাবা? ফোর্স পাবা। তাকে তুমি যদি r দিয়ে গুণ করো তাহলে তুমি টর্ক পাবা। তাহলে এটা হলো স্মল টর্ক। এটাকে তুমি যদি 0 থেকে তুমি যদি d/2 তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো তাহলে তুমি কি পাবা? টোটাল টর্ক অন দিস টোটাল সারফেস, অন দিস সারফেস। আর বুঝছো তুমি এটা? এটা তোমার ফার্স্ট ইয়ার মেকানিক্স এ এগুলা মেকানিক্স এর ব্যাপার। সেটা আমি দেখালাম, দেখছো? তাহলে টোটাল টর্ক কত হবে দেখছো? 0 থেকে d/2 ইয়ে করে তাহলে আল্টিমেটলি কত পেলাম? পাই SU dq/12। তাহলে উপরেও এত, নিচেও এত। ঠিক আছে? উপরেও এত, নিচেও অন ওয়ান এন্ড বলছি কিন্তু, তাই না? তাহলে ২ টা মিলে কত হবে? এটাকে কি দিয়ে গুণ করব? কত দিয়ে গুণ করব এটাকে? টপ বটমের জন্যে 2 দিয়ে গুণ করছি, দেখছো? তাহলে এটার সাথে কি যোগ করতেছি দেখো। তাহলে 2 দিয়ে গুণ করে কত পেলাম? এটা কার জন্য পেলাম? টপ প্লাস বটম। আর এটা কার জন্য পেলাম? স্যার সাইড। সাইড। তাহলে Side এইটা এ। এবং এইটা এবং এটা যদি আমি যোগ করি তাহলে কি পাবো? টোটাল টোটাল স্যার টপ। টোটাল হরাইজন। সেটাই আমি করছি, তাই না? আমি তখন তোমাকে শুধু এটা দেখাচ্ছিলাম। আমি দেখাচ্ছিলাম তোমার কিভাবে এসি টা আসে, হ্যাঁ? তাহলে দিস ইজ দ্য টোটাল টর্ক। তো কমন নিছো, কমন নিয়ে কি হয়েছে দেখছো এটা? তাহলে এসি কি হচ্ছে এটা? তাহলে এটাই হচ্ছে আমার এসি এক্সপ্রেশন। T divided by pi d square h by 2 plus d cube by 6. এখন এটাকে দেখো, এটাকে যদি আমি একটু ইয়ে করি, এখানে একটু জিনিস আছে তোমার, সেটা হচ্ছে তোমার এখানে যে ইয়েটা হবে আর এই যে এখানে দেখো, এই যে এখানে যে ডিস্ট্রিবিউশনটা হবে, হ্যাঁ? সেটা ৩ রকম হতে পারে। একটা একদম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হতে পারে টপ বটমে, একটা তোমার হতে পারে প্যারাবোলিক, একটা হতে পারে তোমার ট্রায়াঙ্গুলার সেন্টার থেকে। যদি ইউনিফর্ম হয় তাহলে হলো এটা। তাহলে ডিস্ট্রিবিউশনটা কি হতে পারে? কয় ধরনের হতে পারে বলো দেখি? একটা হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, একটা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন। তোমার কোথা থেকে? বলো দেখি এটা কোথা থেকে? ৩ ধরনের। কোথা থেকে হচ্ছে এটা? এই যে স্যার টপে। এই যে আমার এটা তো আমার উইডথটা তো। এখন আমার এই যে ডিস্ট্রিবিউশনটা এই হচ্ছে আমার শ্যাফটটা, তাই না? এই হচ্ছে আমার শ্যাফটটা। এটা, তাই না? এখন আমার এই যে ডিস্ট্রিবিউশন হতে পারে তোমার দেখো যে এমন হতে পারে ডিস্ট্রিবিউশনটা একদম সুন্দর তোমার সমান, একদম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন সব জায়গাতে, হ্যাঁ। একটা হতে পারে তোমার এখানে 0, এখানে ম্যাক্সিমাম, এখানে 0, এখানে ম্যাক্সিমাম। এটা হলো ট্রায়াঙ্গল ডিস্ট্রিবিউশন। একটা হতে পারে এরকম প্যারাবোলিক, এরকম, এরকম। ৩ রকম ডিস্ট্রিবিউশন। তো আমরা সবসময় কোনটা দিয়ে করি? আমরা সবসময় ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দিয়ে করি। আমি যেই এক্সপ্রেশনটা বের করলাম, সেখানে ডিস্ট্রিবিউশন আমি কি ধরেছি? ট্রায়াঙ্গুলার ধরেছি নাকি ইউনিফর্ম ধরেছি নাকি প্যারাবোলিক ধরেছি? বলো দেখি কি মনে হয় তোমাদের? ইউনিফর্ম বেসিস। ইউনিফর্ম ধরছি, ঠিক আছে? এটা ইউনিফর্ম। ইউনিফর্ম ধরছি। তাহলে আমি দেখো এই যে এক্সপ্রেশনটা পেলাম, দেখো এখানে যদি আমি একটা ফ্যাক্টর যদি a নিয়ে আসি, ঠিক আছে? খেয়াল করো। এই যে দেখছো এখানে একটা কি ফ্যাক্টর নিয়ে এসেছি দেখছো? a, এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এবং এটাকে বলা হয় ক্যাডলিংস ইকুয়েশন। এখন a1 কার জন্য হবে বলো দেখি? ওই যে আগের ইকুয়েশনে কি পেয়েছিলাম? এটা আমি কার জন্য পেয়েছিলাম? ইউনিফর্মের জন্য স্যার, ইউনিফর্মের স্যার জন্য। ইউনিফর্মের জন্য পেয়েছিলাম এটা।
তাই না? তাহলে আমি যেখানে একটা যদি ফ্যাক্টর নিয়ে আসি, যেটা আমি এখানে দেখাইছি। তাই না? এখানে একটা ফ্যাক্টর নিয়ে এসছি না জি স্যার। তাহলে জি, এই স্যার। এই এই ইকুয়েশনে এই ইকুয়েশনে এই ফ্যাক্টরটা কত? 1 1 স্যার 1 1 আছে এক্ষেত্রে। এই ক্ষেত্রে 1 তাহলে আমরা কি জানলাম? যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হলে এই ফ্যাক্টরটা কত? এই ভেক্টর হবে 1 হবে। স্যার এই 1 হচ্ছে হয়েছে। 1 1 কাজে আমরা এটাই আমরা সবসময় ইউজ করি, হ্যাঁ? ক্যাডলিং ইকুয়েশন আমরা এটা কত ধরি? 1 which is ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? which is ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আর তুমি যদি ধরো 3/4 ধরো, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে দেখো? 3/4 তাহলে 24 d³ 8 8 এই যে d কিউব বাই 8 0.75 d³ ই বলি আমরা। এটা কি বলি দেখো? এ হলো কত বলছি? 3/4 3/4 তাহলে কত হয়? হিসাব করে বলো। 3/4 হলে কত হয় বলো? d কিউব বাই 8 হয় স্যার। d³/8 তাহলে এটা কার জন্য হবে? ট্রায়াঙ্গুলার এটা কার জন্য বলছি দেখো? ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গেলের জন্য। তাহলে এখান থেকে যে আমি এসিটা বের করব d³/8 আর এটা d³/6 কোনটা বড় হবে? এখানে বলো দেখি। এই সব তো কনস্ট্যান্ট d তাই না? কিউব বাই 6 বড় স্যার, ইউনিফর্ম বড়। ইউনিফর্ম কোড। বড় হলে এটা ভাগ করতেছো তাহলে আলটিমেটলি কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে না? ছোট হয়ে গেছে, এসি ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা সবসময় ডিজাইন করি কি দিয়ে? ছোট এসি দিয়ে নাকি বড় এসি দিয়ে? ছোটটা দিয়ে দিতেছে। ছোট দিয়ে করি। তাহলে এই যদি 1 ধরি তাহলে হচ্ছে d³/6 আর এই যদি আমি ট্রায়াঙ্গেল ধরি তাহলে হচ্ছে তোমার d³/8 তাহলে কোন এসিটা বড় হবে বলো দেখি? স্যার স্যার d³/8 ট্রায়াঙ্গুলার এসি বড় হবে। d³/8 হলে বড় হবে না? d³/8 তো ছোট। জি স্যার। হ্যাঁ, d³/8 তো ছোট। তাহলে ছোট দিয়ে টিকে ভাগ করলে তো ভ্যালুটা তো বড়, তাই না? তাহলে জি ভ্যালুটা স্যার বড় হয়ে বড় যায় হবে। ভাগ। তাহলে কোনটা কনজারভেটিভ হচ্ছে? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নাকি ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন? ইউনিফর্ম কনজারভেটিভ স্যার এসি ইউনিফর্মের প্লাস ক্ষেত্রে টি এর মান ইউনিফর্ম যেখানে তোমার রেশিওটা কম আসবে সেটা তো কনজারভেটিভ, তাই না? জি স্যার। তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ধরলেই কিন্তু কনজারভেটিভ। হ্যাঁ। আর তুমি যদি প্যারাবোলিক ধরো তাহলে কত? 9/10 9/10 তাহলে 9/10 হলে কত হয় বলো দেখি? 9/10 তাহলে 9/10 9 হলে এখানে 3 এখানে 2 তাহলে 10 × 2 হলে 20 3/20 3/20 তাহলে তখনও কিন্তু এই ভ্যালুটা কিন্তু কম হবে এবং বেশি হবে। তো নরমালি আমরা কোনটাতে করি বলো দেখি? হ্যাঁ, বলো স্যার ইউনিফর্মতে কেউ হ্যান্ড রেজ করছো নাকি? জি স্যার, একটা কোর্স। কি না বলো? গ্রুপ হলে এসে আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে আমার এখানে কয়টা ফর্মুলা হচ্ছে তাহলে? ৩ টা তাই না? একটা A1 ধরে, একটা C4 ধরে, A ধরে। তো তোমরা কোনটা মনে রাখবা? আমরা সবসময় কি দিয়ে করি? ইউনিফর্ম 1 ইউনিফর্ম। ইউনিফর্ম তাহলে তাহলে এটা মনে রাখবা। ঠিক আছে? কোনটা মনে রাখবা? SQ সমান T/Pi d²h/2 প্লাস d³/6 তোমাকে যদি আমি যদি টোটাল টর্ক দিয়ে দিই which is summation of that যেটা টোটাল টর্ক ওইটাই তো টোটাল টর্ক নাকি? জি এই স্যার। যে এই এই যে ওইটাই তো টোটাল টর্ক তাই না? জি স্যার। এই যে টোটাল টর্ক এটাই তো টোটাল টর্ক তাই না? আমি তো যখন টেস্ট করব আমি তো টোটাল করে মেজার করব। ২ টা টপ অ্যান্ড বটম এবং ইয়েতে সাইডে। সাইড টোটাল টর্ক যদি দিয়ে দিই তাহলে তুমি আর যদি আমার ডি দিয়ে দিই যে তোমাকে যদি এইচ দিয়ে দিই তাহলে তুমি কি বের করতে পারবা? প্যাসিভ এইচ বের করতে পারবা। টর্কটাকে কিসে রাখবা? নিউটন মিলিমিটার। ঠিক আছে? জি স্যার আর কিলো নিচে নিউটন পার মিলিমিটার স্কয়ার। আর নিচে কি হবে? মিলিমিটার কিউব নাকি? এই জায়গাটুকু কি হবে বলো দেখি? A1 ধরলাম। তাহলে এই জি জায়গাটুকু কি স্যার হবে? মিলিমিটার কিউব। মিলিমিটার কিউব। তাহলে নিউটন মিলিমিটার ডিভাইডেড বাই মিলিমিটার কিউব। তাহলে কি হবে? নিউটন পার মিলিমিটার স্কয়ার। মিলিমিটার স্কয়ার তাকে ১০০০ দিয়ে গুণ করবা। কিলোমিটার পার মিটার স্কয়ার। কিলোমিটার স্কয়ার। ঠিক আছে? কখনোই এরকম অলওয়েজ নিউটন মিলিমিটার থাকলে নিউটন মিলিমিটার কাজ করবা। তাহলে তোমার ভুল কম হবে। তাহলে এটা হচ্ছে ক্যাডলিনস ইকুয়েশন। আর আরেকটা জিনিস তুমি খেয়াল করো, আমি অলমোস্ট শেষের দিকেই। শেষ করে দেখো এই ৩ টা তো হয়ে গেল, তাই না? এই ৩ টা তো হয়ে গেল। এটা দেখাচ্ছি দেখছো? ইউনিফর্ম হলো এটা, ট্রায়াঙ্গেল হলো এটা, হলো এটা। আচ্ছা। আর এখানে আমরা যেটা করি আমরা যখন ফিল্ডে যেটা বের করি যেটা পাই সেটাকে একটা ল্যামডা দিয়ে আরো কমাই দিই। টু বি মোর কনজারভেটিভ।
এবং এই ল্যাম্বডা ভ্যালুটা হচ্ছে তোমার এটা। তাহলে তুমি যদি পিআই জানো তাহলে তুমি এই ল্যাম্বডা ভ্যালুটা বের করতে পারবা। তুমি যদি লিটল লিমিট জানো, প্লাস লিমিট জানো তাহলে পিআই জানলা। তাহলে তুমি ল্যাম্বডা ভ্যালুটা বের করতে পারবে। হ্যাঁ? এবং যত বেশি পিআই হবে ল্যাম্বডা ভ্যালুটা তত কম হবে। এবং এটা তত বেশি কমে যাবে এসইউটা। তাহলে এটা হচ্ছে অ্যানালিটিক্যাল। কোনটা অ্যানালিটিক্যাল? বলো দেখি। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল। জি, এটা জি হচ্ছে স্যার, সূত্রতে যেটা পাইছি। হ্যাঁ। আর আমরা আরো বেশি কনজারভেটিভ হওয়ার জন্য এটাকে কি দিয়ে গুণ করি? ল্যাম্বডা দেবেন। ল্যাম্বডা দিয়ে গুণ করি। ল্যাম্বডাতে কি বের করবা? 1.7 মানে 0.5 হ্যাঁ, হ্যাঁ, কাজে এটা কিন্তু খেয়াল রাখবা। হ্যাঁ? বা আমি অনেক সময় হয়তো দিয়েও দিই হয়তো ল্যাম্বডা এক্সপ্রেশনটা। ঠিক আছে? আর আরেকটা ছোট্ট টিপস সেটা হচ্ছে তোমার যদি হাইট টু ডায়ামিটার রেশিও যদি ঠিক থাকে, যদি 2 হয়, তুমি একটু খেয়াল করো। দেখো আমি যদি এখানে হাইট টু ডায়ামিটার রেশিও যদি 2 করে দিই, হ্যাঁ? যদি 2 করে দিই তাহলে এটা এখানে h সমান কত লিখবা? হাইট টু ডায়ামিটার রেশিও যদি আমি 2 করে দিই তাহলে h/d তো 2 তাই না? তাহলে h সমান কত? 2d। জি স্যার। তাহলে এটা কিসে আসছে? শুধু d তে আসতেছে না? 2d তাই না? তাহলে এটা যদি সিম্পলিফাই করো, দেখো এটা করে দেখাইছি আমি। দেখছো? যদি তোমার কোনো একটা প্রবলেমে তুমি যদি দেখো, তুমি তো এটা তুমি তোমার তো এটা তো মনে আছে, তাই না? এটা তুমি এটা দিয়েও করতে পারো। তুমি তো এই ফর্মুলা দিয়ে করতে পারো। যদি এটা যদি এটা দিয়ে তো করতেই পারো, তাই না? ডি আর এইচ বসায়। ডি মনে করো ৫০, এইচ মনে করো ১০০। তাহলে এখানে বসায় দিতে পারবা তো? টি জানো। তাহলে তুমি এটা দিয়ে করতে পারো। অথবা কি জি করতে স্যার। পারো? অথবা যদি তোমার প্রবলেমে দেখো তোমার এটা একটা দ্বিগুণ। তাহলে দ্বিগুণ দেখো, দ্বিগুণ বসলে কি হয়েছে দেখছো? এটা কি হয়েছে দেখছো? 7 পাই বাই ডি কিউব। এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে? 7 পাই বাই ডি কিউব। পাই কত? ২২/৭ তাই না? তাহলে ২২ এর সাথে বসালে কত হয়? তাহলে এই ইকুয়েশনটা কখন ভ্যালিড? বলো দেখি এই ইকুয়েশনটা কখন ভ্যালিড? স্যার h সমান 2d। 102 থাকবে। দেখো খুব ক্লিয়ারলি বলো। এই ইকুয়েশনটা কখন ভ্যালিড? যখন h সমান 2d, তাই তো? যখন h সমান 2d। তাহলে তোমার একটা প্রবলেমে যদি আমি দিয়ে দিই, তোমার d সমান ৫০ আর h সমান তাহলে কত হবে? ১০০। 100 তাহলে তুমি কি এটা দিয়ে বের করবা? নাকি এটা দিয়ে বের করবা? তাই তো? নিচেরটা দিয়ে করা যাবে। এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা স্যার যাবে। একটাতে করলেই হয়। একটা দিয়ে করলে হয়। কিন্তু কোনটা মনে রাখতে ইজি? যদি হাইট টু ডায়ামিটার 2 হয়, 3t/11 d কিউব। 3t/, 11 দেখি। আমি h টাকে 2d দিয়ে যদি বসাই দিই আর যদি পাই এর ভ্যালু যদি আমি এটাই তো আমাদের পাই এর ভ্যালু, তাই না? জি স্যার। তাহলে এটা হয়ে যায় এটা। কাজে অনেক সময় প্রশ্ন দেখবা আর আমি যদি মনে করো এটা দিলাম 50 আর এটা দিলাম মনে করো ১১০, তাহলে কি ইকুয়েশন ইউজ করা যাবে? না এটা স্যার, করে উপরেরটা ইউজ করব তখন। কোডটা দেবো। এটা যাবে না। এটা কিন্তু খেয়াল করো তখন কিন্তু ইকুয়েশন ইউজ করা যাবে না। কাজে এটাও আবার হুট করে মুখস্থ করে রেখে দিও না যে সবসময় এটা ইউজ করতেছো। তাহলে এই ইকুয়েশনটা কখন ভ্যালিড? পার্টিকুলারলি যখন h সমান 2D 2d। তখন যারা চালাক তারা হয়তো এটা ইউজ না করে এটা দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলবে আরকি। আর তুমি যদি ইউজ করতে নাই চাও, কোন অসুবিধা নাই। তুমি এটা মনে রাখবা। d স্যার যাই হোক, একটাই মাথায় রাখি। হ্যাঁ? তুমি d যাই হোক, h যাই হোক তুমি এখানে বসায় দাও। একদম সেফ, তাই না? আর এটা কখন? যখন শুধুমাত্র h সমান 2d, ঠিক আছে? এটাই আমি এখানে বলছি আরকি। এবং এখানে তোমার ফাইনালি একটা প্রবলেম দেখো, এটা দিয়ে শেষ করে দিব। এটা আমি অলরেডি ডিসকাস করেই ফেলছি। দেখো এই প্রবলেম। একটা ভ্যান নিছো সেটার এটা তো h সমান 2D। হ্যাঁ? এটা h সমান 2D। জি স্যার, h সমান হ্যাঁ। 2d আছে এটা। তাহলে আমি কি এটা কি ওটা দিয়ে করতে পারবো না? জি স্যার, T/11 দেখি। 11 জি ডিগ্রি স্যার, করতে পারবো না? পারবো তো নাকি? এটা পারবো। পারবো এটাতে স্যার। পারবো না? 3t/8 কিউব। হ্যাঁ, এটাতে করে ফেলতে পারবো। কিন্তু এটাকে যদি আমি ইয়ে করে দিই, এটাকে যদি 70 করে দিই তাহলে পারবো? না স্যার। না তখন স্যার, তুমি ১ম বার তখন ইউজ করা লাগবে। তখন কোনটা দিয়ে করবা? এটা দিয়ে। ইকুয়েশন কোনটা দিয়ে করবা? ইকুয়েশন 1 দিয়ে নাকি? হ্যাঁ। তখন করবা কি দিয়ে? তখন করবা এটা দিয়ে। এটা। তখন করবা অরিজিনাল ইকুয়েশন দিয়ে।
আচ্ছা টর্ক দিছে কত 16 নিউটন, তাহলে 1000 দিয়ে গুণ করবা। তাহলে এটাকে 60 দিয়ে 60 কে আমি 1000 দিয়ে গুণ করবো, টোটাল টর্ক পাবো। টোটাল টর্ক কত 60 ইনটু কত 1000। এটা কিসে আসলো? এটা পারে, সবাই পারে। তাহলে নিউটন কি হলো? মিটার নিউটন মিলিমিটার। টর্ক তো নিউটন মিলিমিটার। টর্ক ডিভাইড বাই কি 7 পাই ডি কিউব নাকি? টর্ক স্যার নিচে 7 পাই ডি কিউব ছিল নাকি? এসি কত ছিল? এসি কত ছিল? বলো 60 বাই পি কিউব ছিল 60 ছিল, উপরে কি ছিল 60 না 70? আমার দেখতে হয় একটু। 3/11 ছিল এটা। 3t/11 d cube ছিল। এবার দেখে নিয়ে দাঁড়াও। 3t বাই 11 ডি কিউব, হ্যাঁ 3t বাই 11 ডি কিউব, 11 আর অথবা t বাই এটা, তাই তো? তাহলে এটা কিভাবে করবা 3t, তাই না? তাহলে দেখো আমি এটা লিখে দেখো, তোমরা দেখো একটু আমার সঙ্গে দেখো একটু। 3t, t কত 60 ইন্টু 1000 নিউটন মিলিমিটার। 11 ডি কিউব, ডি কত? কোনটা ডি কোনটা এই সেটা বুঝতেছো তো? 75 5 mmd 75 75 মিলিমিটার কিউব। স্যার 1000 করো দেখি কত হয়, দেখো তো কত দেখো। তাহলে নিউটন মিলিমিটার কত হয় দেখো, 3 স্যার ইন্টু মিটার না 3 ইন্টু 60, হ্যাঁ ইন্টু 1000 ডিভাইড বাই 11 ডিভাইড বাই কত 75। এটা করলে স্যার 0.03878 আসে, আর যদি আবার 1000 দিয়ে গুণ করি তাহলে স্যার 38.79 কিলোমিটার পার মিটার স্কয়ার আসবে। তো মিলতেছে, মিলছে তো নাকি? জি স্যার মিলছে। 38.78 38.8। তাহলে এটা হলো কি ইনসিটো, মানে যেটা তুমি ইয়েতে পাইছো, মানে ফিল্ডে যেটা পাইছো অ্যানালিটিক্যাল, হ্যাঁ। বুঝতে পারছি, হ্যাঁ। তাহলে ডিজাইনটা কত হবে? ল্যাম্বডা দিয়ে গুণ করবো। ল্যামডা দিয়ে গুণ করবা। এটা কত বলছে দেখো 58, এটা কত 21, 21 তাহলে পিআই কত 37 নাকি 37। তাহলে ল্যামডাটা কত হয়? ল্যামডাটা কত হয় দেখো, ল্যামডাটা 1.75 মাইনাস 17 সব ডেজ। 1 পয়েন্ট কত 7 ছিল না, হ্যাঁ মাইনাস 1.75 ছিল। স্যার 1.7 মাইনাস 0.54 লগ পিআই ইন্টু 0.54 ইন্টু লগ পিআই। লগ কিন্তু 10 বেস, তাই তো? পিআই কত পাইছে 37 0.85 0.85। তাহলে এটাকে কি দিয়ে গুণ করবা 0.85 33.8, হ্যাঁ 33.1 83 স্যার, হ্যাঁ 33। 33.1, ঠিক আছে হয়েছে? জি স্যার। তাহলে এই ধরনের প্রবলেমের পরীক্ষা পারবো তো? কতক্ষণ লাগবে এটা করতে বলো? বেশিক্ষণ লাগবে না, বুঝলে তো স্যার 5 মিনিটের মধ্যে 3 মিনিট 4 মিনিটে হয়ে যাবে। 3-4 মিনিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই বোধহয় আমার লাস্ট স্লাইড ছিল, দেখো প্রবাবলি দিস মাই লাস্ট আমাদের স্লাইড। কি সিলেবাস শেষ নাকি আরো? আর এটা তো তোমার শেষ হলো, আর কি আছে তোমাদের বলো দেখি, আর কি আছে? আর 2টা ক্লাস আমি কি পড়াবো তোমাদের, কি বলছিলাম? সিএরা কি আসো নাকি না, সব চলে গেছো? কজন আছে এখন? আছে স্যার। কজন আছে এখন? বা কম আসো নাই এখন তো 40 জন? 36, হ্যাঁ 37। তাহলে আমরা দেখো আমরা শেয়ার সেল শেষ করলাম, 39 শেষ করলাম, ঠিক আছে। জি স্যার। কয়টা নোট? পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তোমাদের মোটামুটি ধরো 3 লেকচারে বা 3.5 লেকচার শেষ করলাম। তাহলে আমাদের এখন কি বাকি থাকলো? ল্যাটারাল আর্ক প্রেসার। আমাদের কয়টা ক্লাস বাকি আছে? দুইটা। 2টা। তাহলে এই 2টা ক্লাস আমি কি পড়াবো? ল্যাটারাল আর্ক প্রেসার। ল্যাটারাল আর্ক প্রেসার। এবং এখানে তোমাদের অ্যাক্টিভ আর্থ প্রেসার, প্যাসিভ আর্থ প্রেসার, আর্থ প্রেসার ট্রেস্ট, এগুলা অ্যাক্টিভ প্রেসার ক্যালকুলেট করা, প্যাসিভ প্রেসার ক্যালকুলেট করা, এগুলা ক্যালকুলেট করে আমরা যখন ডিজাইন করি তখন এই ভ্যালুগুলো আমাদের লাগে। কাজে তোমরা এখানে মেকানিক্সটা শিখবা আর কি। অ্যাক্টিভ আর্থ প্রেসার, প্যাসিভ আর্থ প্রেসার, এগুলা ভ্যালুগুলো বের করে আমরা
এগুলা এগুলা আমরা শিখবো আরকি। এবং এগুলা আমাদের কোথায় লাগবে? ল্যাটারাল প্রেশার এখন কিন্তু আর ভার্টিক্যাল প্রেশার না। এখন কিসে? রিটেনিং বলে কি আসে? সয়েলটা রিটেনিং বলে কি আসে বলো দেখি? ভার্টিক্যাল প্রেশার আসে নাকি ল্যাটারাল প্রেশার আসে? রিটেনিং বলে? রিটেনিং বল কি? জি সয়েল স্যার। রিটেন করা? আপনার স্যার ল্যাটেরাল প্রেশার আছে স্যার। ল্যাটারাল প্রেশার আসে। ল্যাটেরাল আসে। ঠিক আছে, এটা আমরা নেক্সট ২ টা ক্লাসে আমরা শেষ করব। এবং সেখানে একটা টিপিক্যাল একটা প্রবলেম আছে। অ্যাক্টিভ আর্থ প্রেশার বের করা, হ্যাঁ? প্যাসিভ আর্থ প্রেশার বের করা, বেশ কিছু ডেরিভেশন আছে। বেশ কনসেপচুয়াল জিনিসপত্র আছে, হ্যাঁ? আমি ২ টা ক্লাস শেষ করব এটা। তো ঠিক আছে, তোমরা তাহলে সবার দিয়ে দাও। তোমরা স্যার তোমাদের স্টাডি দেওয়া আছে। হ্যাঁ, দিয়ে দাও। তোমরা প্রায় ৪০ জন আসছো বোধহয়। ঠিক আছে? তাহলে তাহলে আমি কি শেষ করি? দেখো আমি প্রায় অলমোস্ট প্রায় ২ ঘন্টা হয়ে গেছে প্রায়। আমি শুরু করছি ১৫ জি মিনিট স্যার। পরে। হ্যাঁ, আমি শুরু করছি কিন্তু ১৫ মিনিট পরে। হ্যাঁ, ১.৫ ঘন্টা হইছে। ১.৫ ঘন্টার উপর ক্লাস। ১.৫ ঘন্টা হইছে। তা যাই হোক, যে আমরা কিন্তু তাহলে আল্টিমেটলি ৩ সেকশনে আমি কিন্তু তোমাদের এটা শেষ করলাম। স্ট্রেংথ আমাদের শেষ হইলো। এখন ৩ সেকশন কিন্তু একই জায়গায় আছে। ঠিক আছে? ৩ সেকশন একই জায়গায় আছে। আমি কিন্তু আজকে সকালে দেখো সেকশন A কে কিন্তু আরেকটা অনলাইন ক্লাস আছে। নিয়ে তোমাদের